এখন রেকর্ড দিয়েন না, এখনো ক্লাস শুরু হয়নি। সবসময় মনে রাখবেন টিকিউএম 14টা টুলস নিয়ে কাজ করে। টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট যেটা আমরা বলি, আমরা কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম বলি, টিকিউএম বলি। কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম যখন বলবো তখন শুধু টুলস হচ্ছে বেসিক্যালি 7টা, শুধু 7টা। আর সেই 7টা হচ্ছে 7 কিউসি টুল। এবং কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমটা অর্গানাইজ করেছে কারো ইশিকাওয়া, প্রফেসর কারো ইশিকাওয়া, যিনি, যাকে আমরা ফিশবোন ডায়াগ্রাম বা কজ ইফেক্ট ডায়াগ্রাম বা ইশিকাওয়া ডায়াগ্রাম বলি, যেটা প্রবলেম সলভিং এর একটা ওয়ে, অপিনিয়ন গুলি নেয়। সেই জিনিসটা থেকে বেসিক্যালি আমরা তাকে বেশি চিনি। আর সেই জিনিসটা হচ্ছে 7 কোয়ালিটি ম্যানেজমেন্টের সিস্টেমের কয়টা টুলস আছে? 7টা। এই 7টাকে বলা হয় বেসিক বেসিক 7 কিউসি টুলস বা 7 কিউসি টুলস বা বেসিক টুল, এইভাবে ভিন্ন ভিন্ন ভাবে বলার চেষ্টা করে। তো এই জিনিসের মধ্যে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমটা অর্গানাইজ করেছেন তিনি, প্রফেসর কারো ইশিকাওয়া। তো উনি যেটা করেছিলেন, আর একটা জিনিস বলি, আমাদের কনসেপ্টটা হচ্ছে মোস্টলি আমরা মনে করি যে কি, আমরা কোয়ালিটি ম্যানেজমেন্ট করি সবকিছু বোধহয় গার্মেন্টস দিয়ে শুরু। আসলে অনেস্টলি সত্য কথা হচ্ছে গার্মেন্টস দিয়ে কোনোটাই শুরু না। প্রত্যেকটা ভিন্ন ভিন্ন জায়গা থেকে এই জিনিসগুলো এসছে। আর মোস্টলি যারা এগুলি ক্রিয়েট করেছেন, তাদের মধ্যে কেউ আহ কি বলে, ট্রুলি ওই প্রফেশনাল ছিল না। ওই প্রফেশনাল ছিল না কিছু ক্ষেত্রে, যেমন নাকি আপনি যদি আহ টয়োটা প্রোডাকশন সিস্টেম যান বা লিন যান, বা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এখন আমরা যেটাকে বলি সেটার যদি যান, সেইগুলি ওই রিলেটেড প্রফেশনাল দিয়ে শুরু হয়। বাট কোয়ালিটি ম্যানেজমেন্ট কনসেপ্টটা বিক্ষিপ্তভাবে আসে, এবং বিভিন্ন ধরনের রিসার্চ বা গবেষণা করার পরে বিভিন্ন জন, বিশেষ করে ডেমিং আছে, শেওয়ার্ট আছে, তারা প্রচুর কাজ করেছেন। তারা কাজ করার পরে একটা শেপে নিয়ে আসছেন কোয়ালিটি ম্যানেজমেন্ট, এবং কারো ইশিকাওয়া সবগুলিকে সম্মিলিত করে 7 কিউসি টুলস বা 7 ম্যানেজমেন্ট সিস্টেম যেটা আছে সেটা করেন। তো এখানে মূল জিনিসটাই হচ্ছে চেকশিট। 7টা টুলস আছে, চেকশিট তার মধ্যে অন্যতম। এই চেকশিটের এক্সাম্পল কে কে দিতে পারবে? মাসুদ হাসান, বলেন তো চেকশিট বলতে আমরা যেটাকে বুঝি। চেকশিট। চেকশিট চেকশিট হচ্ছে স্যার, একটা সহজ কথা বলতে গেলে আমরা দৈনন্দিন যে রিপোর্ট গুলা করি, যদি বলে স্যার এন্ডলাইন রিপোর্ট কিংবা ফাইনাল রিপোর্ট যেটা করে, যেখানে কিউসি পাচ্ছে সাথে সাথে দাগাচ্ছে স্যার, ওইটাই হচ্ছে চেকশিট। হ্যাঁ, যে পয়েন্ট আছে তার ভিত্তিতে আমার ডাটাটা দেওয়া। সোজা জি কথা স্যার। হচ্ছে, একটা যদি ওইখানে কিছু চেক পয়েন্ট থাকে, ওই পয়েন্টের ভিত্তিতে রিয়েল টাইম ডাটাটা দেওয়া, যে আমার প্রথম ঘন্টায় কত ডিফেক্ট পাইছে, কি কি ডিফেক্ট পাইছে, সেই জিনিসগুলি ট্যালি করা যেটা আছে, সেটা হচ্ছে করা। আর এই চেকশিটের সাথে অপোজিট একটা জিনিস আছে, চেকলিস্ট বলে এটাকে। চেকলিস্ট যখন হয়, লিস্ট এবং চেকশিট সবসময় মনে রাখবেন, অনেকে চেকলিস্ট ও কিউসি টুলস বলে, বাট চেকলিস্ট এবং কিউসি চেকশিটের মধ্যে একটা বেসিক পার্থক্য হচ্ছে, চেকলিস্টে কোনো ডাটা ইনপুট দিতে হয় না, ইয়েস নো, ইয়েস অর নো। যেমন নাকি আপনাদের একটা ফোল্ডার, কিউ ফোল্ডার বা প্রোডাকশন ফাইল, বা এই যে টয়লেট ক্লিনিং বা ফ্লোর ক্লিনিং, বা এটা এটা করেছেন কিনা, বা আপনাদের যারা সুপারভাইজার আছে, ইনচার্জ আছে, আমাদের সুপারভাইজার ইনচার্জদের তো বেসিক্যালি কোনো চেকলিস্ট নাই, চেকলিস্ট থাকা উচিত ছিল। সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে মেশিন মেনটেনেন্স এর যে একটা চেকলিস্ট থাকে, সেখানে তারা কি করে, ইয়েস রাইট চিহ্ন দেয় অথবা ক্রস চিহ্ন দেয়, রাইট চিহ্ন দেয় বা ক্রস চিহ্ন দেয়। এটাই হচ্ছে বেসিক্যালি চেকলিস্ট। হুম। আপনি বিদেশ যাইতে যাচ্ছেন, আপনি কোন একটা জায়গায় যেতে যাচ্ছেন বা দেশের বাইরে যেতে যাচ্ছেন, দেশের বাইরে যাওয়ার জন্য আপনার কি কি জিনিস লাগবে? যেমন নাকি আপনার পাসপোর্ট লাগবে, টিকিট লাগবে, আপনার ডলার ভাঙাইতে হবে, এন্ডোর্সমেন্ট করতে হবে, বা টাকা লাগবে, ওই দেশের মুদ্রা লাগবে। তো এগুলো হচ্ছে, এরপরে হচ্ছে আপনি যেখানে যাচ্ছেন তার ইনভাইটেশন লাগবে। তো তারপরে আপনার অফিসিয়াল অনুমতিপত্র লাগবে, আপনাকে অফিস 15 দিনের ছুটি দিয়েছে কিনা, যদিও ভিসা করানোর সময় সেটা নেয়, বাট যখন আপনি যাচ্ছেন তখনও কিন্তু এটা আবার ক্রস চেক করে। তো এই যে চেকলিস্ট গুলি আমরা যদি না বুঝি, কারো কাছ থেকে জিজ্ঞেস করে সেটা ফিল আপ করা হয়, এটা হচ্ছে চেকলিস্ট। আর চেকলিস্ট হচ্ছে, আমি
প্রথম ঘন্টায় যে ডিফেক্টটা পাচ্ছি, দ্বিতীয় ঘন্টায় যে ডিফেক্টটা পাচ্ছি বা কি কি ডিফেক্ট পাচ্ছি, এটা টেলি করা। এটা টেলি করার নাম হচ্ছে কি, আমরা চেকশিট বলি। সহজভাবে আমরা যখন এন্ড অফ লাইন খুব ভালো করে বলেছে, এবং ইন্সপেকশন রিপোর্ট যেটা আমরা বানাই, যে ইন্সপেকশন রিপোর্টটা বানাই সেটা ডেইলি প্যাক অডিট হতে পারে, ফাইনাল রিপোর্ট হতে পারে, ওইখানেও কিন্তু একটা চেকশিট আছে। ওইখানে চেকলিস্টও আছে। একটা রিপোর্ট গুলিতে কি হয়, চেকলিস্টও আছে, চেকশিটও আছে। যেমন নাকি পিইউ, কার্টুনে পিইউ নাম্বার ঠিক আছে কিনা, রাইট রং দেন না, তখন এটা হয়ে যাবে চেকলিস্ট। আর যখন জি ডাটা স্যার। বসান, আমি ব্রোকেন স্টিচ পেয়েছি এট হ্যান্ড দুইটা, আমি আনকাট ট্রেড পেয়েছি একটা, এই এই জিনিসটা হচ্ছে চেক শিট। এই চেক শিটটা কিন্তু আমাদের সবচেয়ে বেশি ইউজ হয়। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যতই যাই কিছু করেন, আপনাকে যে ডাটা কালেক্ট করার জন্য চেক শিটের উপর আর কোনো কিছু নাই আসলে। উইদাউট চেক শিট আপনি কিছুই করতে পারবেন না। এখন এখন অনেকে ইআরপি সিস্টেমে ডাটা কালেক্ট করে, সেখানেও কিন্তু অটোমেটেড একটা চেক শিট করা থাকে। ঠিক আছে। তো ওইখানেও একটা চেকশিট করা থাকে। তো ওই চেকশিটের পরে আপনার এরপরে আসতেছে প্যারোটো। এরপরে কি আসতেছে, প্যারোটো। তো বলে, হ্যাঁ, কে জানি কিছু বলতে চাইছিলেন। আচ্ছা, এই 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 চেকশিটের পর আসতেছে কি, প্যারোটো। প্যারোটো চ্যাটের সৃষ্টিটা কি, আমরা প্রায়োরিটাইজ করা আসলে। প্যারোটো নামে একজন বিজ্ঞানী, আলফ্রেড প্যারোটো, উনি ইতালির জনসংখ্যার মধ্যে সম্পদের হিসাব নির্ণয় করতে গিয়ে প্রথম এই জিনিসটা কি করেন, চালু করেন, যে আসলে এই কতজন মানুষের মধ্যে আছে। তো উনি একটা সার্ভে করলেন। সার্ভে করার পরে উনি যেটা দেখলেন, অলমোস্ট 80% সম্পদ, 80% সম্পদ 20% মানুষের মধ্যে আছে। তো উনি আরো রিসার্চ করলেন, দেখলেন যে যখন কোনো একটা মার্কেটিং করা হয়, সেখানে দেখা যাচ্ছে কি 20% মার্কেটিং করলেই 80% সেল হয়। কেউ 100% মার্কেটিং করে না কিন্তু। তো এইসব কনসেপ্ট থেকে বললো যে আমরা যে টপ 3 ডিফেক্টস বলি, অমুক বলি, এই কনসেপ্ট থেকেই আনা। টপ 3 ডিফেক্টস আমরা কেন আইডেন্টিফাই করি? ডিএচএ কন্ট্রোলের জন্য স্যার। মেইন প্রধান সমস্যাগুলোকে আইডেন্টিফাই করার জন্য, এবং ওই তিনটা ডিফেক্ট বা টপ ডিফেক্ট নিয়ে কাজ করলে বাকিগুলো স্যার সমাধান হয়ে যাবে। ইয়েস। তো এটার একটা জিনিস আছে, এই যে আমরা যে প্যারোটো বলছি, প্যারোটো কি করে, এই আপনার যখন বলছে যে 80%, তাইলে আমরা 20% যদি প্রবলেম সলভ করে ফেলি, 20। আচ্ছা, কেউ কেউ মেসেজ দিচ্ছে আর একটা গ্রুপে, এই ক্লাস আছে কিনা এরকম জানতে চাচ্ছে। এটা কি গ্রুপ অনেকগুলি আছে? গ্রুপ দুইটা, দুইটা হয়েছে স্যার। হ্যাঁ। গ্রুপ দুইটা এখন স্যার, নতুন একটা ওপেন করতে স্যার। তো নতুন একটা ওপেন করছে, আগেরটা তো ওকে দিয়ে দেয়নি, তাহলে তো ওরাও জয়েন করতে পারতো। না স্যার, ফাইনালে গ্রুপ চলতেছে একটা। এখানে একজন লিখছে যে আজকে জয়েন করতে পারবেন এটা। ও আচ্ছা আচ্ছা, এটা লিখতে দিন না। জি। তো যেটা, সেটা হচ্ছে আপনার, তো আপনার টপ 3 ডিফেক্ট করে কনসেপ্টটা কি, আমরা থ্রি তিনটা ডিফেক্টে অলমোস্ট দেখা যাচ্ছে টপ 3 ডিফেক্ট। আপনি যদি প্রথম আপনারা ডেইলি মিটিং যদি করে থাকেন, সেখানে যদি ডিফেক্ট দেখা যায়, দেখা যাচ্ছে আপনার 10টা ডিফেক্ট হচ্ছে। 10টা ডিফেক্ট হচ্ছে, তার মধ্যে 3টা বা 4টা, টপ 3 হইতে হবে এমন কথা না, 3টা বা 4টা বা 5টা ডিফেক্ট দেখা যাচ্ছে 80% ওয়েট বেয়ার করে। মানে ওই ডিফেক্টে আসলে ওই তিনটাই 80%, যতগুলো ইস্যু আছে তার 80% হচ্ছে এটা।
তো ওই জিনিসটার বেসিক্যালি ওই ইম্প্যাক্ট ওই তিন ইস্যু আছে কয়টা, 10টা। এই তিনটা যদি সলভ করতে পারেন তাহলে আপনার 80% প্রবলেম সলভ হয়ে যায়। মানে 20% ইস্যু যদি ইন্ডিকেট করেন, 20% ইস্যু আপনি সলভ করতেছেন, এটা ইম্প্যাক্ট আসতেছে 80%। এই কনসেপ্ট থেকে টপ 3 ডিফেক্ট ধরা হয়, যে টপ 3 এই প্রথম তিনটা যদি আমি সলভ করে ফেলি, আমি যদি তাকে ট্রেনিং দিই, তাকে যদি বুঝাই, তাকে যদি মোটিভেট করি, তাহলে তার ইম্প্যাক্ট গুলো অন্য জায়গায়ও পড়বে না। আমি একটা অপারেটরকে তো বলতে পারবো না ভাই তুমি ব্রোকেন স্টেজ ছাড়ো না, তাকে আমাকে বলতে হবে কোনো ডিফেক্টে ছাড়া যাবে না। তাহলে সে যদি, আমার টপ 3 ডিফেক্ট হচ্ছে ব্রোকেন, দ্বিতীয় ডিফেক্ট হচ্ছে স্কিপ, তৃতীয় ডিফেক্ট হচ্ছে আনকাট প্লেন, এরপর হয়তো অয়েলও আছে, এরপরে হচ্ছে পাউডার মার্কও আছে, এরপরে গিয়ে দেখা যাচ্ছে প্লিটও আছে, এরপরে দেখা যাচ্ছে ইরেগুলার শেয়ারিংও আছে। তাহলে এইখানে আমি যখন কোনো অপারেটরকে গাইড করব, তাকে যদি ব্রোকেন স্টেজ নিয়ে অ্যাওয়ারনেস করে, সাথে গিয়ে অন্য ডিফেক্ট গুলোর নামও আসবে না। তাকে যখন আমি ট্রেন করব, শুধু একটা ডিফেক্টের জন্য ট্রেন করব না, তাহলে দেখা যাচ্ছে 80%-এর উপরে একটা পজিটিভ ইফেক্ট আসে। এই জন্য আমরা টপ 3 ডিফেক্ট এভাবে করে এটা করি। এরপরে আসতেছে আপনার 7 কিউসি টুলস এর মধ্যে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে কজ ইফেক্ট ডায়াগ্রাম। কজ ইফেক্ট ডায়াগ্রাম হচ্ছে, আমরা অনেকে মনে করি যে প্রবলেম সলভিং এর জন্য এটা বিশাল রুট কজ অ্যানালাইসিস করে। রুট কজ অ্যানালাইসিস, কজ ইফেক্ট ডায়াগ্রাম। আসলে কি রুট কজ অ্যানালাইসিসের জন্য কজ ইফেক্ট ডায়াগ্রাম ব্যবহার হয়? প্রবলেম সলভিং টুলস ঠিক আছে, কিন্তু প্রবলেম সলভ করে এটা ঠিক আছে, বাট প্রবলেম রুট কজ অ্যানালাইসিস করে কিভাবে? কজ ইফেক্ট ডায়াগ্রামে আপনার ধরেন 10 জন বা 20 জন বা 40 জন পর্যন্ত আপনি করতে পারবেন। আপনি স্টিকি নোটস দিয়ে গ্রাউন্ড রুলস জানিয়ে, গ্রাউন্ড রুল হয় কিরকম, যে কেউ কারো ওপিনিয়ন, কেউ কাউকে বুঝাইতে পারবে না, নিয়ম বলে দেয় যে আমরা আজকে ব্রোকেন স্টিচ নিয়ে একটা প্রবলেম সলভিং সেশন করব। প্রবলেম সলভ, এখানে একজন আহ, একজন মিটিং মিনিটস নেয়, একজন ক্যাপ্টেন থাকে, ক্যাপ্টেন লিড করে, বা ক্যাপ্টেন যেটা আমরা ফেসিলিটেটর বলি, সিক্স সিগমার ভাষায় আমরা কি বলি, ফেসিলিটেটর। সে আসলে টোটাল নিয়ম কানুন রুলস গুলি বলে দিবে। রুলস গুলির মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হয় কি, কেউ কারো ব্যাপারে ইন্টারফেয়ার করতে পারবে না, কেউ কারো ব্যাপারে ইন্টারফেয়ার করতে পারবে না। তারপরে হচ্ছে কোনো ওপিনিয়নকে উপেক্ষা করা যাবে না। এটা রেলিভেন্ট ইররিলেভেন্ট এটা নিয়ে হাসবো, এটা নিয়ে, কারণ এখানে কোনো ডিসকাশনের বিষয় না। এখানে প্রবলেম সলভিং এর অনেকগুলো টুলস আছে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা, যে এইটাতে কেউ কারো ওপিনিয়ন নিয়ে ক্রিটিসাইজ করতে পারবে না, কাউকে বুঝাইতে পারবে না, প্রভাবিত করতে পারবে না, ইনফ্লুয়েন্স করতে পারবে না। তাইলে তার ওপিনিয়ন স্বাধীনভাবে দিতে হবে। এবং স্বাধীনভাবে সে কিভাবে দিবে? প্রত্যেককে একটা স্টিকি নোট দিবে, ফেসিলিটেটর বলবে যে ভাই এই ব্রোকেন স্টেজের রিজন তোমার কাছে যেটা মনে হয় তুমি সেটা দাও, লিখে দিলে কজ ইফেক্ট ডায়াগ্রামের আমরা এটাকে বেসিক্যালি ফিশবোন ডায়াগ্রাম বলা হয় বেশি, কারণ এটার আকৃতিটা হচ্ছে ফিশের মতো, একটা ফিশের কঙ্কাল যেটা, সেটাকে নিয়ে, এবং সেখানে 5 এম, 3 এম, 5 এম, 7 এম বা 8 এম দিয়ে কাজ করা হয়। এমগুলি কি? এমগুলি করা হচ্ছে বেসিক্যালি বোঝানোর জন্য। সেটা হচ্ছে মাদার নেচার আছে, তারপরে হচ্ছে মেথড আছে, ম্যান মেশিন, খুব সহজ করে বললে ম্যান ম্যান মেশিন মেথড। মেশিন, ম্যান মেশিন মেথড, মেজারমেন্ট মাদার নেচার, আর একটা হচ্ছে মেজারমেন্ট মেজারমেন্টও বলে, মানিও বলে। না, মেজারমেন্ট মানি এগুলো আসছে পরে। আরেকটা হচ্ছে ম্যান মেশিন মেথড, আরেকটা হচ্ছে ম্যান মেশিন মেথড, ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল, ম্যান মেশিন মেথড, ম্যাটেরিয়াল, এটা ম্যাটেরিয়াল। হচ্ছে 5। হ্যাঁ। তো এরপরে হচ্ছে মাদার নেচারকে আবার এনভায়রনমেন্টও বলা হয়। মাদার নেচার মানে হচ্ছে এনভায়রনমেন্ট, যেমন নাকি ঝড় বৃষ্টির জন্য যে ধরনের রিলেটেড প্রাকৃতিক বিপদ যেগুলিতে আসলে করার কিছু থাকে না, এগুলিকে আসলে সম্ভবত এগুলিতে সম্ভবত বলছে এগুলিকে মাদার নেচার বলে। তো তারপরে অ্যাড করছে মেজারমেন্ট, অ্যাড করছে মানি, অ্যাড করছে কি, অ্যাড করছে মেজারমেন্ট, মানি অ্যাড করছে। তো এই ধরনের এই হ্যাঁ। তো এই যে আমরা 5 এম, 3 এম, 5 এম, কোনোটা আমরা 5 এম দিয়ে থাকবো। তো 5 এম হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত, এবং আপনার ওই ডিভাইডেশন গুলো মেজারমেন্ট এবং মানিকে পরবর্তীতে আরেকটু এক্সপ্লেন করার চেষ্টা করেছে আর কি। তো যাই হোক, ওইখানে যেটাতে যে ওপিনিয়নটা মনে হয় আমরা ওইখানে বসাবো। বসানোর পরে
এই যে ফিশবোন ডায়াগ্রামকে অপিনিয়ন গুলি কালেক্ট করার পরে ওগুলিকে ডিগ ডাউন করবো। কি করব? ডিগ ডাউন করবো 5 ওয়াই দিয়ে। কি দিয়ে? সো রুট কজ অ্যানালাইসিস এর একমাত্র টুলস হচ্ছে বেসিক্যালি 5 ওয়াই, ডিগ ডাউন করার জন্য। আপনি যেটাকে প্রবলেম বলবেন, যেমন নাকি আমরা বলছি ব্রোকেন স্টিচ হচ্ছে থ্রেড এক্সটেন্ড কম হওয়ার কারণে, বলছি মেশিন অ্যাডজাস্টমেন্ট কম হওয়ার কারণে বলছে। তো মেশিন মেশিন অ্যাডজাস্টমেন্টের কারণে ব্রোকেন স্টিচ হয়েছে। হ্যাঁ, সো সরি, ব্রোকেন স্টিচ হয়েছে কিরকম? মেশিন অ্যাডজাস্টমেন্টের জন্য আমি যখন সিলাইতে যাই তখন কি করে, ওই থ্রেড এক্সটেন্ডের রাবারটা নাই, তাহলে সেটা দিয়ে যখন সুতো আসে আস্তে আস্তে এটা লুজ হয়ে যায়, যখন আমি সিলাইতে যাই তখন অনেক সময় ছিঁড়ে যায়। আমি কি বুঝতে পারছি? তাহলে প্রথম কোশ্চেনটা জি হচ্ছে স্যার। থ্রেড স্ট্রেন্থ। আপনি বলতে স্ট্রেন্থ মানে কি? শক্তি। থ্রেড স্ট্রেন্থ ইনসাফিসিয়েন্ট। তো আপনি বললেন যে এটা কেন থ্রেড ইনসাফিসিয়েন্ট? আচ্ছা, মেশিন অ্যাডজাস্টমেন্ট নিয়ে বলছিলাম। মেশিন অ্যাডজাস্টমেন্ট ঠিক হয়নি। মেশিন অ্যাডজাস্টমেন্ট ঠিক হয়নি কেন? বিকজ মেকানিক ডিড নট অ্যাডজাস্ট দ্য মেশিন। মেশিন অ্যাডজাস্ট করেনি কেন? বিকজ মেকানিক ডাজন্ট নো হাউ টু অ্যাডজাস্ট দ্য মেশিন। সে কেন জানে না? বিকজ হি ডিডন্ট ট্রেন। সে কেন ট্রেন না? বিকজ ম্যানেজমেন্ট ডিডন্ট টেক এনি ইনিশিয়েটিভ টু ট্রেন দেম। ম্যানেজমেন্ট কেন কোন ইনিশিয়েটিভ নেয় নাই? বিকজ ম্যানেজমেন্ট ইজ নট অ্যাওয়ার অন দা ট্রেনিং, মানে ট্রেনিং আউটকাম সম্পর্কে তার কোনো আইডিয়া নেই। তো এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আপনার যখন কোনো রুট কোজ করবেন, ডিগ ডাউন করবেন, তার ফলে 95% প্রবলেমই ম্যানেজমেন্টকে লিড করবে। কাকে লিড করবে? ম্যানেজমেন্টকে লিড করবে। ম্যানেজমেন্ট বলতে আবার কারা বুঝে? ম্যানেজমেন্ট বলতে কি সবসময় জিএম পিএম মালিক বুঝায়? আমরা তো ম্যানেজমেন্ট বললে জিএম পিএম মালিক বলি। কারওয়াইশিটাও একটা জিনিস বলতে, ম্যানুফ্যাকচারিং এ যতগুলি প্রবলেম হয় তার 95% প্রবলেমই কি দিয়ে সম্ভব সলভ করা সম্ভব? এই কিউসি টুলস দিয়ে সম্ভব। কি দিয়ে? কিউসি টুলস দিয়ে। ম্যানেজমেন্ট বলতে হচ্ছে এখানে মেইন যারা গুরুত্ব পায় সেটা হচ্ছে সুপারভাইজার। দেখেন, অপারেটর বা ইন্সপেক্টরের পরে যারা খুব সরাসরি গ্রাউন্ডে কাজ করে তারা হচ্ছে কি? সুপারভাইজার। সে মেকানিক সুপারভাইজার হোক, কোয়ালিটি সুপারভাইজার হোক, প্রোডাকশন সুপারভাইজার হোক, কাটিং সুপারভাইজার হোক, তাদের মূল কাজটাই হচ্ছে কিউসি কোয়ালিটি ইন্সপেক্টর যে গার্মেন্টস চেক করার কথা ছিল সেটা আসলে চেক করেছে কিনা, সে কোনো ডিফেক্ট রিলিজ করেছে কিনা, ডিফেক্ট ঠিক মতো টেলি করেছে কিনা, ডিফেক্ট আইডেন্টিফিকেশন ঠিক দিয়েছে কিনা, একটা গার্মেন্টস ডিফেক্ট পাওয়ার পর আরো চেক করেছে কিনা, মাল্টিপল ডিফেক্ট আইডেন্টিফাই করেছে কিনা, এবং সেটা ঠিক মতো রিপেয়ার হয়েছে কিনা, ডাটাটা ওইভাবে লগ আছে কিনা। এইগুলো হচ্ছে সুপারভাইজারের কাজ। কিন্তু আমাদের সুপারভাইজার যারা আছে তারা কি এগুলি করে? করে না। তো এই করে না যেটা হচ্ছে, তা এইটাও যদি রুট কজ করেন, কেন করে না? তার ম্যানেজমেন্ট, টপ ম্যানেজমেন্ট যেটা তার ইমিডিয়েট যে সুপারভাইজার, সে মনিটরিং করে নাই। আমরা সবাইকে ছেড়ে দিয়ে ছেড়ে দিয়েছে। আমরা যখন ফ্যাক্টরিগুলিতে যাই, প্রোডাকশন সুপারভাইজার বা কোয়ালিটি সুপারভাইজারকে যখন জিজ্ঞেস করি তাদের যে ডিটাকে তারা সকাল থেকে কি করেছে, প্রতিদিন কি কাজ করে, মোস্টলি কিন্তু খুব নেগেটিভ রেসপন্স আসে। এটার কারণ হচ্ছে, একটা ছেলে ডিগ্রি পাস করছে বা মাস্টার্স পাস করছে, সে যদি সুপারভাইজিং করে ইফেক্টিভলি, সে তো আসলে ওই জায়গায় 5 বছর, 3 বছর, 7 বছর, 8 বছর থাকার কথা না, কিন্তু থাকতেছে। থাকার মূল কারণটা কি? সে নিজে স্কিল না, স্কিল হইতে চাচ্ছে ওরা, বা স্কিল হওয়ার এনভায়রনমেন্টটা পাচ্ছে না। আর সব সময় আমরা কি করি, আমাদের একটা হ্যাবিট আছে, আমরা কি করি, নিজের দোষটা কখনোই দেখি না, আমরা বলছি আরেকজন দোষটা দেখি। কিরকম? নতুন একটা ছেলে আছে, লেখাপড়া করছে, ওরে বসছে এরকম করলো, আমাদেরকে করলো না, এই টাইপের বলি। বাট ও কি করছে, আমি কি করছি, যখন ওর লাইনে দিয়েছি, আমার লাইনে দিয়েছি, কম্পারিজন করছে, দেখা যাচ্ছে সে আমার চেয়ে খুব ভালো করতেছে, সেক্ষেত্রে আমরা বলি ও ভালো লাইনে পড়ছে তো এই জন্য রেজাল্ট ভালো না, এখন পাকা উঠতেছে, দেখা যাক কতটুক যায়। তো এইগুলি কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকের আছে। একটা কাজ করবেন না, কখনো কখনো অন্যের দোষ দেখবেন না, নিজের দোষ দেখবেন। আর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আপনার পিছনে যদি কেউ লাগে, আপনার পিছনে যদি কেউ থাকে, আপনার পিছনে যদি ক্রিটিসাইজ করে, তাহলে বুঝতে হবে যে ইউ হ্যাভ সামথিং, আপনার কিছু না কিছু আছে, কিছু না কিছু আছে বলেই কিন্তু আপনার পিছনে লাগছে। আর এই জিনিসটাকে আপনাকে সতর্ক থাকতে হবে যে আপনি যাতে না আটকান, আপনি যাতে স্টাডি করেন। একটা এক্সাম্পল দিই আপনাকে, যদি রাস্তায় আপনি মোটা মানুষ দৌড়াইতে পারেন না, আপনার রাস্তায় পাগলা কুত্তা একটা দৌড়াইতে, আপনার কাজ কি হয়? আপনার মেইন কাজ হয় যে পাগলা কুত্তা থেকে দৌড়ানো, দৌড়াইয়া হোক অমুক হয়ে আপনি তার থেকে সেরে থাকতে চান, কুকুর বলে কথা।
তা আমি যদি দৌড়াইয়া ধরতে না তার সাথে না পারে, সে কি করবে? আমাকে কামড় দিবে। এই যে এই কামড় দেওয়ার পরে তো আমার শেষ। এই ক্ষেত্রেও আপনি যদি সতর্ক না থাকেন, আপনি যদি আপডেটেড না থাকেন, পিছনে যারা লাগছে তারা আপনাকে ধরে ফেলবে, আপনার প্রোডাক্টিভিটি নষ্ট করে দিবেন, ইউ আর ডেড। ডেথ তো অনেক ধরনের হয়, মৃত্যু অনেক ধরনের হয়। একটা মৃত্যু হচ্ছে আমাদের আর জীবন, এই জীবনে না থাকা। আর অন্যরকম মৃত্যুগুলি কি, আমরা প্রত্যেকটা জায়গায় আনসাকসেসফুল হওয়া। প্রতিবারই আমাদের সিরিয়াস একটা হতাশা কাজ করে। তো সবসময় যখন নিজের দোষ দেখবেন, সবসময় যখন এরকম প্রবলেম হয়, বস আপনাকে বকা দিয়েছে, আপনি অনেক কাজ করেছেন কিন্তু আপনার পরিশ্রমের ভাগিদার হন নাই, সেটা আরেকজন নিয়ে গেছে, এই ধরনের যখনই হবে তখন নিজে নিজে বসবেন, আমার আমার আসলে এখানে ঘাটতিটা কোথায়, হোয়াটস মাই গ্যাপ। এই গ্যাপ গুলো আইডেন্টিফাই করার চেষ্টা করবেন। তো যাই হোক, তো ম্যানেজমেন্টকে লিড করবে। ম্যানেজমেন্ট মানে কিন্তু এই যে লোয়ার ম্যানেজমেন্ট বলে সুপারভাইজারকে, মিড ম্যানেজমেন্ট বলে পিএম ইনচার্জ, পিএম, এপিএম, ওদেরকে আমরা মিড ম্যানেজমেন্ট বলি। টপ ম্যানেজমেন্ট যারা আছে, যারা প্রোডাকশন লিড, ইউএ লিড, আপ টু মালিক, আমরা টপ ম্যানেজমেন্ট বলি। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এই প্রবলেম গুলো সলভ করার ক্ষেত্রে টপ ম্যানেজমেন্টের আসলে কোনো ধরনের হাত থাকে না। ম্যানুফ্যাকচারিং এ যারা আছে তারা যদি রাইট ওয়েতে কাজ করতে পারে তাহলে হয়। এবার গেল কি, তাহলে এটা কি, ভিজুয়াল ডায়াগ্রাম কি করে? প্রবলেম সলভিং এর একটা স্ট্রং টুল, বাট সেটা কি করে? ওপিনিয়ন কালেক্ট করে। কি করে? ওপিনিয়ন কালেক্ট করে। ওই ওপিনিয়ন গুলিকে ডিপ ডাউন করে পাইপ হয়ে দিয়ে আমরা রিয়েল কজ জানতে পারি। রিয়েল কজ যখন আপনি জানতে পারেন, তাহলে আপনাকে সেটা কি করতে হবে? ওই যে মেশিন অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে আগে মেকানিক মেশিন অ্যাডজাস্টমেন্টের জন্য কিভাবে করতে হবে তাকে দিয়ে ট্রেনিং করাইতে হবে। তো এই ট্রেনিংটা করাইলে পরে আর কোনো সমস্যা হয় না। তো এরপরে এরপরে আসতেছে কি, কন্ট্রোল চার্ট। এখানে সিরিয়াল আমি বলতেছি না, কন্ট্রোল চার্ট এবং রান চার্ট। কন্ট্রোল চার্ট হচ্ছে একটা আপার লিমিট এবং লোয়ার লিমিট থাকে। আর কন্ট্রোল চার্টে আপার লিমিট এগুলো কিন্তু আমি পড়িয়েছি আপনাদেরকে, এখানে নতুন পড়া না কিন্তু। তা জি আমি স্যার। একটা জিনিস রিকোয়েস্ট করব, 7QC টুল গুলি আপনারা থ্রোলি করবেন, এখানে কোনো ধরনের এরর দেওয়া যাবে না। এবং আগামী আগামী ক্লাস, আগামী এই সপ্তাহে আমি পুরোটা 4টা ক্লাস নেওয়ার চেষ্টা করব, এবং 4টা ক্লাস দিয়ে আমি কোয়ালিটি ম্যানেজমেন্টটা শেষ করব, কি কি বাকি আছে আপনারা দেখবেন, আপনারা যে সিলেবাসটা আছে সেটাও দেখবেন। আমি একটু রিকোয়েস্ট করব আপনাদেরকে, ওইখান থেকে যে দুইটা সিলেবাস যেহেতু আপনাদের কাছে আছে, কি কি বাকি আছে আমাকে একটু মেসেজ দিবেন, 1 to 1 যার যার মতো করে দেন, আমি এখান থেকে ঠিক করে নেব। এই 3টা ক্লাসে আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব। আমি কি বুঝাতে পারছি? জি জি স্যার। স্যার। শেষ করে ওই 3টা ক্লাসে আমি শেষ করে দেওয়ার চেষ্টা করবো। এর মনে হয় আরেকটা আপনাদের প্ল্যানিং পার্ট আছে, এটা আগামী সপ্তাহে আমি ক্লিয়ার করে দিই। তা আমি চাচ্ছি যে এই 2 সপ্তাহে কনজিকিউটিভ করে আমি এটা এটাকে কভার করি। ক্লিয়ার? জি স্যার। আপনাদেরকে রানিং ক্লাস করতে কোনো সমস্যা আছে? না স্যার। না স্যার। তো তাইলে এবার আসলো কন্ট্রোল চার্ট বা রান চার্ট। কন্ট্রোল চার্ট বা রান চার্ট হচ্ছে যে আপনারা একটা লোয়ার লিমিট, একটা আপার লিমিট দেয়া থাকে, সেটা হচ্ছে কন্ট্রোল চার্ট। এই লোয়ার লিমিটের উপরে বা নিচে গেলেই এটাকে রিজেক্টেড হিসেবে ধরা হয়। আর রান চার্ট হচ্ছে আজকে যে বাংলাদেশের খেলা ছিল, 5 ওভারে জিম্বাবুয়ে কত করছে, 5 ওভারে বাংলাদেশ কত করছে, এই যে একটা কম্পারিজন চার্ট যায়, এটাই হচ্ছে বেসিক্যালি রান চার্ট। ক্রিকেট ম্যাচ দেখেন না? তারপরে আসতেছে আপনার স্টারিফিকেশন। তারপরে কি আসতেছে? স্টারিফিকেশন। স্টারিফিকেশনটা কি? ছোট থেকে ছোট ভাগে ভাগ করা, যত ছোট ছোট ভাগে ভাগ করা যায় সেটা হচ্ছে স্টারিফিকেশন। একটা এক্সাম্পল দিই। বললো যে কি, এ ফ্যাক্টরির ওকিউল হচ্ছে 3, বি ফ্যাক্টরির ওকিউল হচ্ছে 2, আর সি ফ্যাক্টরির ওকিউল হচ্ছে 1.5। ওকিউল মানে কি? আউটগোয়িং কোয়ালিটি লেভেল। কোন ফ্যাক্টরির ওকিউল ভালো, কোন ফ্যাক্টরির, এখন ম্যানেজমেন্ট যেটা টার্গেট দিচ্ছে বা কাস্টমারের টার্গেট দিচ্ছে 2%। হ্যাঁ, একটা একটা গ্রুপে 3টা ফ্যাক্টরি আছে, এ বি সি ডি, এর ওকিউল হচ্ছে 3, বি এর ওকিউল হচ্ছে 2.5, সি এর ওকিউল হচ্ছে 2, টার্গেট দিয়েছে 2%। তাহলে কোন ফ্যাক্টরি টার্গেট অ্যাচিভ করেছে?
হ্যাঁ বলেন, কোন ফ্যাক্টরি টার্গেট অ্যাচিভ করেছে? বি ফ্যাক্টরি স্যার। হুম, ওই সি ফ্যাক্টরি কেমনে? A3, B 2.5, সি হচ্ছে 2, টার্গেট হচ্ছে 2, তাহলে কে অ্যাচিভ করেছে? সি ফ্যাক্টরি। সি ফ্যাক্টরি। তাহলে এখন আপনাকে বলছে যে ডিএসইও কমাইতে হবে, ওকিউএল কমাইতে হবে। তো ওকিউএল কমাইতে হলে আপনাকে কি করতে হবে, কি নিয়ে কাজ করতে হবে? গ্রাউন্ডে নিয়ে কাজ করতে হবে। না, গ্রাউন্ডটা কি? এন্ড অফ লাইন, কাটিং থেকে শুরু করে ফেব্রিক ইন্সপেকশন শুরু করে প্রিন্ট প্রসেস, এন্ড অফ লাইন, ফিনিশিং কিউসি, সবগুলিতে আপনাকে গো থ্রু করতে হবে, কারণ ওইখানে না কমাইয়া আপনি এখানে কিছু করতে পারবেন না। মানে ডিফেক্টটা কার সাথে রিলেশনশিপ আছে, মানে কাছাকাছি বা মানে থেকে হচ্ছে? যেখান থেকে হোক না কেন আপনাকে তো গ্রাউন্ডে যেতে হবে। ওকিউল, আপনার জি। ওকিউল ডিফেক্ট আপনি দিচ্ছেন বলেই তো ডিফেক্ট আসছে। এখন আপনি রোড চিন্তা কজ করলেন যে ডিফেক্ট আমার আমার এবার দেখেন আমার ফিনিশিং দিয়েছি তো কোনো কিছু পাই নাই, তাইলে কেমন হলো? তাহলে আপনার ফিনিশিং এ পাই নাই, থার্ড পার্টি পাইছে বা কাস্টমার পাইছে, তাহলে তো এটা আরো মানে খুব কনসার্ন। আপনার ডিফেক্ট গুলি ধরতে পারে নাই। আমাদের কিন্তু হয় এরকম, আমরা ধরতে পারি না, থার্ড পার্টি ধরে বলছে। তো ওইরকম যদি হয়, আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিগ ডাউন রোড করতে কজ হবে। এই ডিফেক্ট গুলি থার্ড পার্টি পেয়েছে মানে কি, প্রোডাক্টে ছিল। আমি 100% ফিনিশিং চেক করার পরে ডিফেক্টটা পাই নাই কেন? ডিগ ডাউন করতে হবে, আপনাকে গিয়ে চেক করতে হবে, চেক করার পরে ইনভেস্টিগেট করতে হবে যে না, এখানে তো এই ধরনের ডিফেক্ট আছে না। তারপর যখন ধরলেন তখন বললেন, "না, আসলে পাইছিলাম, মাথা চুলকে চুলকে বলে এরকম পাইছিলাম, আসলে একটু কম পাইছিলাম, তো বেশি ছিল তো অত লেখি নাই, 100টা পাইছে একটু 10টা লিখতে আর কি।" তো এরকম আমাদের অনেক ক্ষেত্রে মামার বাড়ির দ্বারা ডিফেক্ট কম দেখানো হচ্ছে। বাট এটা তো কোয়ালিটি ডিপার্টমেন্টকে কিভাবে দেখতে হয়? এভাবেই তো, আপনি যে 100টা পাইছেন 100টাই লেখেন, আপনি তার জোর করে লেখেন নাই, আপনি 100টা পেয়েছেন 100টাই লেখেন। তাহলে 100টা লিখলে প্রোডাকশন ম্যানেজমেন্ট তারা এটা নিয়ে কাজ করবে, কাজ করে একটা সলিউশনের দিকে যাবে। আর আপনি যদি 100টা পাইয়া 10টা লেখেন, ও করবো যে আমার তো সব ঠিক আছে ভাই, 10টা মানে হচ্ছে আমার 1000টা সিলাইছি, 10টা ডিফেক্ট পাইছি, এটা তো সব 3 ডিফেক্ট এর মধ্যে নেই। এটা কিন্তু আপনার কনসার্নের মধ্যে নাই, কারো কনসার্নের মধ্যে নেই। তাহলে আমাদের কি কি অ্যাকচুয়ালি লক করতে হবে। এটা যদি করতে না পারে তাহলে আমাদের আউটকাম আসবে না। এরপরে গিয়ে দেখা যাচ্ছে কি, তাহলে বললো যে কি ডিএলসিও থ্রি, বলবে সি তো ঠিক আছে, সি নিয়ে কিছু করার জন্য এ এবং বি নিলেন, ফিনিশিং ডিএলসিও নিলেন, সব জায়গায় ফিনিশিং ডিএলসিও দেখলেন যে 2%, সুইং ডিএলসিও দেখলেন যে 3%। ভাই 3%, 2% তো খুব ভালো। ম্যানেজমেন্ট তো 3% দিয়েছে ফিনিশিং এ, আর সুইং এ দিয়েছে 7%। তাহলে এত ভালো হওয়ার পরে কেন ডিফেক্ট হবে, যেটাকে বলা হয় কোরিলেশন। কোরিলেশন সব জায়গায় দেখলেন যে আসলে 7%, যে 3% যেটা বলতেছে সেটাও বাড়ানো, 2% যেটা বলতেছে সেটাও বাড়ানো। কারণ আপনি 3-4টা স্টেশনে গিয়ে চেক করে দেখলেন সেখানে ডিএসইউ অনেক বেশি। অ্যাকচুয়াল ডিএসইউ আছে 17%, 20%। সুইং এ ডিএসইউ যেটা 3% লিখেছে সেটা আসতেছে 20%, 21%, 23%, 24%। এখন আপনি চিন্তা করলেন যে এই জিনিসটা তো এভাবে হবে না। তারপরেও আপনি কি করলেন, লাইনগুলোর একটা ডিএসইউ নিয়ে তার সাথে আপনি একটা টিমকে ইনভলভ করেন, ভ্যালিডেট করলেন, লাইনগুলোর ডিএসইউ আপনি কালেক্ট করলেন। ঠিক আছে, প্রথমে তো প্রাইমারিলি আপনাকে ওই রিপোর্ট যেটা আছে সেটা নিয়ে যেতে হবে। যা যে দেখলেন যে ওইখানে ডিএসইউ ধরুন 60 লাইন আছে, 60 লাইনের মধ্যে যে টার্গেট ডিএসইউ দিয়েছে তার মধ্যে 60 লাইনের মধ্যে 55 লাইনেই মিট করেন, বা 10 লাইন মিট করে না, বাকি লাইনটা মিট করেছে। তা আপনাকে এই 10 লাইন নিয়ে মিট কাজ করতে হবে, এটাকে বলা হয় স্টারিফিকেশন। ক্ষুদ্রতর থেকে ক্ষুদ্র ভাগে বিভক্ত করা। টার্গেট যখন আপনি ওপিও অ্যাচিভ করতেছেন, আপনি প্রথমে দেখলেন যে কোন ফ্যাক্টরি কত ওপিও, এক ফ্যাক্টরি যখন মিট করেছে তাকে আপনি বাদ রাখলেন, তাকে নিয়ে আপাতত কোনো কাজ করবেন না। যে মিট করে নাই, যেমন নাকি 60 লাইনের ফ্যাক্টরিতে আপনার 5 লাইন মিট করেন, ওই 5 লাইন নিয়ে আপনি কাজ করবেন। আবার যাদের 2.5 পেয়েছে তারও 60 লাইন ফ্যাক্টরি, তার ওইখানে 3 লাইন কাজ করে নাই, ওই 3 লাইন নিয়ে আপনি কাজ করবেন। ডিএসসি এর সাথে ইনকর্পোরেট করে সাথে সাথে কি করবেন যেটা বলেছি, সেটা হচ্ছে আপনারা এটা ইনভেস্টিগেট করতে হবে যে রিপোর্টে যেটা লিখেছে আসলে ঠিক আছে কিনা, কিউসি অন টাইম রিপোর্ট ব্লক করে কিনা, কিউসি ডিফেক্ট পাওয়ার পর স্টিকার মারে কিনা, বা ডিফেক্ট মাল্টিপল ডিফেক্ট পেলে সেটা লক করে কিনা। আমাদের কি হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা ব্রোকের স্টেপ পেয়েছে, গার্মেন্টস সেটাতে আরো 4টা ডিফেক্ট আছে, ওটা আমরা দেখি না, আমরা কি করে এই জিনিসটাকে ওমিট করে দিই, কি করে আমরা আহ, বলি কি আহ, পাইছি তো হয়েছে, থাকলেও থাকছে, না থাকলেও না, বাট এটার ইম্প্যাক্ট আছে। ওই গার্মেন্টসের 4টা ডিফেক্ট আছে, আপনি যখন চেক করবেন ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য গার্মেন্ট ফলোইং দ্য ক্লকওয়াইজ মেথড।
বা এন্টি ক্লকওয়াইজ মেথড। আপনার এখানে সুযোগ নেই ডিফেক্ট পেয়েছেন স্টিকার লাগাইয়া ফালাই দিন, আমরা যেটা করি না, আপনার গার্মেন্টস চেক করা শেষ করতে হবে। ইভেন থার্ড পার্টি ফাইনাল ইন্সপেকশন যারাই হোক, প্রত্যেকটা ইন্সপেক্টরের নিয়ম হচ্ছে আপনার গার্মেন্টস চেক করা শেষ করতে হবে। শেষ করে আপনার ইয়ে করতে হবে, তা আপনার এই যে এই জিনিসগুলো বের করতে হবে। তাইলে আপনি দেখলেন যে 30টা যে 5টা লাইন আছে সেই 5টা লাইনের মধ্যে আহ প্রত্যেকটা লাইনে আসলে একই সমস্যা। আবার অনেকগুলো লাইন আছে ডিএচইউ মিট করেছে কিন্তু ওইখানেও একই সমস্যা। তখন আপনাকে একটা বেসিক ট্রেনিং এর আওতায় আনতে হবে। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন প্লিজ। স্যার ওকুয়ালকে অনেক সময় মিট করার জন্য অনেক সময় ফ্যাক্টরি থেকে তো বলা হয় যে ডিফেক্টিভ ডিএইচইউ পার্সেন্টেজটা লিমিটে রাখার জন্য, সেক্ষেত্রে ফ্লোরে কিভাবে এটা? এটা এটা হচ্ছে, এটাই তো বললাম, এটা হচ্ছে যারা প্রোডাকশন বা ফ্যাক্টরিতে লিড করে বেসিক্যালি তারা হচ্ছে প্রোডাকশন, তারা যে ভালো এটা বোঝানোর জন্য করে। এখন তারা যে হ্যাঁ ভালো স্যার, এটা যে বোঝানোর জন্য আপনাকে তো রাখে নাই। হ্যাঁ স্যার, এখন ওই অ্যাকচুয়াল রিপোর্টটা করতে গেলে তো আবার এখান থেকে দেখে নিয়ে আবার এটা প্রবলেমটা ফেস করতে হয় তবে। এখন সেক্ষেত্রে কি এটা কোয়ালিটির দিবে? আপনি যদি আপনার সাইকেলের চাক্কা পাংচার হচ্ছে, এখন আপনি মেকানিকে গিয়ে বলেন যে ভাই চাক্কা ঠিক করিও না, তুমি একটা ঠিক করো। আমরা যেটা ডিফেক্টে করি এতে কি হয়, প্রত্যেক এখন তো অনেক কমেছে। একটা সময় কি হ্যাঁ হতো, 1000টা ডিফেক্ট হয়েছে, 100টা রিপেয়ার করতো, বাকিগুলো শুধু জমতো, বাকিগুলো শুধু জমতো, বাকিগুলো জমতো। এবার শিপমেন্টের আগের দিন কি করতো, এগুলি রিপেয়ার করার টাইম পাইতো না, কারণ রিপেয়ার টাইমটা সবসময় অনেক বেশি, মনে রাখবেন। রিপেয়ার হ্যাঁ স্যার, টাইমটা যেহেতু রিপোর্টটা বেশি বেশি করতো না, লাস্ট মুভমেন্টে আর রিপেয়ার করার সময় পাইতো না। তাইলে এবার কি সময় করতো, পাওয়া যায়। ওই ছোট প্যাকেজ স্কিপ দিয়ে দাও, ব্রোকেন দিয়ে দাও, অয়েল দিয়ে দাও, দেখবে না রিপেয়ার ছাড়াই দিয়ে দিত। এবং কাস্টমার থেকে ক্লেম আসতো। তো দিন শেষে হ্যাঁ কিন্তু স্যার। যখন ইন্সপেকশন ফেল হয়, এই যে আপনাকে দিয়েছেও লিখতে মানা করছে, ঠিক আছে, গুড হ্যাঁ যদি হ্যাঁ ফেল স্যার। হয় তখন আপনারা দাঁড় করাইয়া নিয়ে গিয়ে বলে আমি এতগুলি কোয়ালিটি দিচ্ছি, তোমরা কাজ করতেছো, তোমরা করছো টাকা। এটা হচ্ছে হ্যাঁ স্যার, কোয়ালিটি বলুন। ডিপার্টমেন্ট ইন্ডিপেন্ডেন্ট যে একটা ভাব নাই, ও বলতেছে আমি লিখবো কেন। কেন এমন হইতে পারে না, আমার 70% ডিএচও আছে, আমি কাজ করব ঠিক করব, কালকে সেটাকে আমি 20% নিয়ে আসবো, এরপর দিন কাজ করবো সেটাকে 15% নিয়ে আসবো, 4 দিনে 5 দিনের মাথায় আমি সেটাকে 7% 8% নিয়ে আসবো। এটাই তো হওয়া উচিত, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এটাই তা আর কি। আপনি কি করছেন, জোর করে নামাই ফেলতেছেন। এখন কোয়ালিটি ডিপার্টমেন্ট চিন্তা করতেছে কি, আরে ভালো হইলো ওকে নিতে হয়, খারাপ হইলো আমার, কিন্তু আমার তো এরকম 10টাতে কমাইতে বলছে, কোনো সমস্যা হয় নাই, একটা নিয়ে নিই। তো প্রতি 10টার মধ্যে একটা ধরা খায় আর কি, তোর 10 দিন গ্রিস্টার একদিন বলে যে এরকম। আর ধরা খাওয়ার পরে কিন্তু কোয়ালিটি টিম এর ব্লেম, এর ব্লেম, এটাকে সিস্টেম বলে না, এটাকে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম বলে না। এই জন্য কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের মূল জিনিস হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে ডিসিশন। কোয়ালিটি ডিপার্টমেন্ট হোক, প্রোডাকশনের মেকানিক, তাদের ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন নিতে জানতে হবে। এখন আমাদের এখানে কি করে, আমাদের কালচারে কোয়ালিটি ডিপার্টমেন্টকে সবাই, এটা হচ্ছে ওই যে বলে না গরিবের বউ সবার ভাবি, এরকম একটা কথা। তো দেখা যাচ্ছে কি, যত দোষ নন্দ ঘোষ এরকম কথাও বলি আমরা। তো এই দেখা যাচ্ছে ওর কোয়ালিটি ডিপার্টমেন্টের উপর চালায়। এন্ড দিন শেষে কিন্তু কোয়ালিটি ডিপার্টমেন্টের যে বস আছে ও অর্জন করতে পারে না। এবং আরো কি হয় জানেন, যখন এই ধরনের কাজগুলি করে তখন কোয়ালিটি টিমের মধ্যে একটা প্রোডাক্টিভিটি কমে, বলে আরে ভাই আমি 100টা ধরলো, ও 20টাই লিখতে বলবে, আমি 100টা ধরলো, ও 20টা রিপেয়ার করে বাকিগুলো বস্তায় নিয়ে যাবে, তো ধরা আর না হ্যাঁ ধরা স্যার, সমান। আমাদের এই যে আমাদের এই যে কালচারে ওই প্রোডাক্টিভিটি কমে যায়। মেন্টালিটি। হ্যাঁ, কালচারের কারণে কি হয়, প্রোডাক্টিভিটি, আপনি যদি ভালো কাজ করেন প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, কেউ যদি অ্যাপ্রিসিয়েট না করে, আপনার মনে হবে ধর এখানে আসলে ভালো কাজের ফেল নাই, করলেও যা না করলেও তা। আরো যারা করে নাই, আমি তো কাজ করতে করতে তেল মারতে পারতেছি না, যে করে নাই সে তো তেল মারতে পারতেছে, ও আমার চেয়ে ভালো আছে। তাহলে ইটস বেটার যে কাজ না করে বছরে শুধু খুশি করে। এতে করে যে কোয়ালিটি ডিপার্টমেন্ট কিন্তু কি দাঁড়াবে না, এতে কোয়ালিটি ডিপার্টমেন্ট কি কোনোদিনও দাঁড়াবে না। তা এরপরে আরেকটা জিনিস আছে, হিস্টোগ্রাম। কি হিস্টোগ্রাম? হিস্টোগ্রাম হচ্ছে বার চার্ট বা হিস্টো চার্ট। আমরা যদি কম্পেয়ার করি যে আহ, ধরেন পাকিস্তান বাংলাদেশের ম্যাচে প্রথম ওভারে রান করেছে পাকিস্তান, জিম্বাবুয়ে 10 রান, দ্বিতীয় ওভারে 3 রান, তৃতীয় ওভারে 17 রান, চতুর্থ ওভারে 18 রান, এইভাবে করে যে আহ, প্রতি এককের সাথে এরকম একটা বার চার্ট স্থাপন করে যার ওয়েট অনুসারে, সেটাই হচ্ছে বেসিক্যালি হিস্টোগ্রাম। বার চার্ট, সরি, হিস্টোগ্রাম আবার একটু জিনিস। হিস্টোগ্রাম আমরা যদিও বলি যে হিস্টোগ্রাম, কিন্তু আমরা 7 Q টুলসে বেসিক্যালি ইউজ করি আবার বার চার্ট। বলি হিস্টোগ্রাম, ইউজ করে কিন্তু কি বার চার্ট। বার চার্টটা কিরকম,
স্ক্রিন শেয়ার করে নিই আপনারা এতক্ষণ বলুন। সো এই যে হিস্টোগ্রামটা বেসিক্যালি এরকম একটা শ্রেণীর ভিত্তিতে আমরা কোন শ্রেণীতে কত আছে, শ্রেণী মানে কিরকম সেটা হচ্ছে বাংলাদেশের জনসংখ্যাকে যদি ভাগ করা হয় 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, এই যে মানুষগুলো এভাবে কত আছে, এই যে আদমশুমারির যে পরে কিন্তু একটা রিপোর্ট দেয় এত শ্রেণীর মানুষ এরকম। পঞ্চম শ্রেণীতে যদি ধরেন আপনাদের চাকরিজীবীদের মধ্যে এই যে হিস্টোগ্রাম কিভাবে করা যায়, বয়সগুলি গার্মেন্টসে বয়স কত, 18 বছর থেকে, তাহলে আমরা 18 থেকে 5 5 অন্তর দিয়ে 18 থেকে 23, 23 থেকে 28, 28 থেকে 33, 33 থেকে 38, এভাবে করে শ্রেণী করে কোন সংখ্যার কতজন মানুষ আছে সেটা দিয়ে আপনি একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে বয়স অনুসারে তাদেরকে ডিভাইড করতে পারেন। সেখানে 8টা বা 10টা শ্রেণী আপনার হতে পারে। এটাই হচ্ছে হিস্টোগ্রাম। স্ক্যাটার ডায়াগ্রাম, স্টারিফিকেশন আমরা বলছি স্ক্যাটার ডায়াগ্রাম খুব আহ, সুন্দর। সেটা হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রাম, আমরা যদি দেখি দুইটা উপাদানের মধ্যে একটা উপাদানের সাথে আরেকটা উপাদানের রিলেশন যেটা আছে সেটাকে আমরা স্ক্যাটার ডায়াগ্রাম। যেমন আপনি যদি গরমকালে একজন দেখলো যে গরম যখন আসে তখন আইসক্রিম সেল হয় 30টা, আবার শীত যখন আসে তখন আইসক্রিম সেল হয় 10টা, একজন আইসক্রিম বিক্রেতা। তাহলে এই যে আইসক্রিম বিক্রির সাথে গরমের রিলেশনটা কি, গরম যত বেশি আইসক্রিম তত বেশি সেল হয়, শীত যত বেশি আইসক্রিম তত কম সেল হয়। তাহলে গরমের সাথে আইসক্রিমের রিলেশনটা হচ্ছে কি, পজিটিভ। গরম বেশি হলে আইসক্রিম সেল বেশি হয়। আর শীতের সাথে নেগেটিভ, আইসক্রিম যত শীত যত বেশি হবে আইসক্রিম সেল তত কম। একইভাবে আপনারা আপনাদের ফিল্ডও করতে পারেন। যেমন নাকি ডিএচইউ যত কম ওকিউএলও তত কম। ডিএচইউ যদি 3% হয় ওকিউএল হচ্ছে 1.5, ডিএচইউ যদি 11% হয় ওকিউএল হচ্ছে 3.5। তাহলে ডিএচইউ এর সাথে ওকিউএল এর রিলেশনটা কি, পজিটিভ। আপনার ডিএচইউ যদি আপনি এখানে আইডেন্টিফাই করে বলতে পারেন তার সাথে ওকিউএল এর ডেফিনেটলি ডিএচইউ কম হচ্ছে মানে কি, প্রোডাক্ট আসলে যখন বানাচ্ছে রাইট ফার্স্ট টাইম বলা এটাকে, ফার্স্ট টাইম রাইট, ফার্স্ট টাইম রাইটই ভালো হচ্ছে আসলে। ফার্স্ট টাইম রাইট যত ভালো হবে তত কাজটা ভালো হবে এবং ফাইনাল আউটকামের উপর একটা পজিটিভ জিনিস আনবে। এই হচ্ছে 7টা কিউসি টুলস। তার বাইরেও আমরা রান চার্ট বা কন্ট্রোল চার্টের কথা যেহেতু বলতে, আরেকটা হচ্ছে ফ্লো চার্ট। ফ্লো চার্টটা হচ্ছে বেসিক্যালি এসওপি, একটা শর্ট ভার্সন অফ এসওপি। যেমন নাকি ব্রোকেন নিডল লগ আছে, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম আছে, আপনার প্রত্যেকটা জায়গায় কাটিং এরিয়া বলেন ম্যানুফ্যাকচারিং বলেন প্রত্যেকের একটা ওয়ার্কিং ফ্লো চার্ট থাকে। এই ওয়ার্কিং ফ্লো চার্ট কি হয়, বেসিক্যালি এসওপি এর সারসংক্ষেপ। সবচেয়ে বেশি প্রচলিত হচ্ছে ব্রোকেন নিডল লগে একটা ফ্লো চার্ট থাকে। এই হচ্ছে 7 কিউসি টুলস। আমি বলবো যে 7 কিউসি টুলস গুলি আপনারা মুখস্থ করুন। আমি কি বুঝতে পারছি? জি স্যার, জি স্যার। তো কারো কোনো কোশ্চেন এখানে? ভাই স্যার কারো কোনো স্টারিফিকেশন, কোশ্চেন? স্যার স্টারিফিকেশনটা কি একবার রিপিট করা যাবে? স্টারিফিকেশন হচ্ছে ছোট থেকে ছোট ভাগে ভাগ করা। ক্ষুদ্র হ্যাঁ, থেকে ক্ষুদ্র করে। আমি আরেকটু সহজ করবেন। আপনি যে ফ্যাক্টরিতে কাজ করেন ওই ফ্যাক্টরিতে 10টা লাইন আছে। একটু অন্যভাবে বলি, হুম। এখন আপনার প্রোডাকশন টার্গেট দিচ্ছে এভারেজে, ইফিসিয়েন্সি দিচ্ছে 76%। হ্যাঁ, মালিক বলছে যে আমার তো 76% ইফিসিয়েন্সি দিচ্ছি কিন্তু তোমাদের এফিসিয়েন্সি করতেছে 72%, যেটা দিয়ে 4%-এর জন্য আমার 2 কোটি টাকা বছরে লস হয়। এখন তোমরা যদি ভাই এরকম করো আমার তো ফ্যাক্টরি বন্ধ করে দিতে হবে। এখন ম্যানেজমেন্ট উঠে পড়ে লাগলো, ম্যানেজমেন্টে ডাকছে, আমাকে কেন বলতে হবে যে তুমি কি করছো? যে হেড অফ প্রোডাকশন তাকে বলছে, সে বলছে ভালো কথা, ডাকছে,
সবাই কোয়ালিটি টিম সবাই ডাকছে সুন্দর করে, বলছে রেকর্ড দেখো, প্রোডাক্টিভিটির রেকর্ডটা নিতে, নেয়ার পরে দেখে যে তার প্রোডাক্টিভিটি যে টার্গেট দিচ্ছে সেটা হতে হলে ধরেন 1200 পিস পার আওয়ার হতে হবে, কোনোটা 1200 পিস, কোনোটা 800 পিস, এভাবে করে হয়। যাই হোক, এফিসিয়েন্সি নিলেন 10 লাইনের এফিসিয়েন্সির মধ্যে যে টার্গেট হচ্ছে আপনার কত, 73%। এই 10 লাইনের মধ্যে আপনার 3টা লাইন, কোনোটা 72%, কোনোটা 68%, কোনোটা 64%, আর বাকি 7টা লাইন কি আছে, ঠিক আছে। তাহলে এই ওকে 7 লাইন আছে। নিয়ে তো আপনাকে কাজ করার দরকার নাই। না স্যার। তাহলে আপনি ফার্স্ট স্টাডিফাই করলেন, তিনটা লাইনটাকে আপনি নিয়ে আসলেন, যে 3টা লাইন এক্সিট করে না। আমি কি বুঝতে পারছি? জি স্যার। এইটাই হচ্ছে স্টাডিফিকেশন। এবার আরো আসতে পারে যে এবার এখানে দেখার পরে আপনি কোন জায়গায় প্রোডাকশন, এবার আসলে ওই 3টা লাইন নিয়ে আপনি যখন অ্যানালাইসিস করলেন, আপনি দেখলেন যে আপনার প্রথম প্রসেসে এফিসিয়েন্সি প্রায় 82%, দ্বিতীয় প্রসেসে 80%, তৃতীয় প্রসেসে আপনার 78%। তাহলে এন্ড অফ লাইনে আপনার হচ্ছে না কেন? তো এরকম, এই যে এটা করার পরে বাকি লাইনগুলো তো আপনি দেখলেন, কোনোটা দেখলাম যে বটমে আটকে গেছে, আর কোনোটাতে দেখা যাচ্ছে হেমে আটকে গেছে। এই যে 3টা লাইনে আপনার প্রত্যেকটা জায়গায় ঠিক আছে, এক লাইনে বটম, এক লাইনে হ্যাম, আর এক লাইনে ধরেন নেক। এখন আপনি চিন্তা করলেন যে তাহলে আপনি কি আইডেন্টিফাই করলেন, প্রতি 3টা লাইনের 3টা প্রসেস আইডেন্টিফাই করলেন না? জি। এবার গিয়ে দেখেন প্রসেসের সমস্যা কি, আসলে ওখানে মেশিন নষ্ট অথবা অপারেটর নাই, সামহাও যেটা রিয়েল কজ, সেটা যখন দেখলেন ওর এখানে গার্মেন্টস সব জমা আছে, সে দিতে পারতেছে আসলে বেসিক্যালি 68, 64 এরকম এফিসিয়েন্সি। তাহলে গার্মেন্টস যে 78 করে দিচ্ছে, সেও যদি 78 করতে পারতো, তাহলে এন্ড অফ লাইনে গিয়ে আপনার 76 পাইতেন। না পাওয়ার কারণ হচ্ছে গার্মেন্টস ওইখানে হচ্ছে মেশিন অ্যাডজাস্টমেন্ট বা ইনসাফিসিয়েন্ট ম্যানার, যেটা আপনি দেখেছেন ফিজিক্যালি, ওইটাই নিতে। তাইলে আপনি কি করলেন, 10 লাইন থেকে প্রথমে 7 লাইন বাদ দিলেন, 7 লাইন থেকে 3 লাইন নিলেন, 3 লাইন থেকে যে এতগুলো মেশিন বাদ দিয়ে আপনি 3টা প্রসেসকে আইডেন্টিফাই করলেন। এটাকে বলা হয় স্ট্যাটিফিকেশন। ক্ষুদ্রতর থেকে ক্ষুদ্র, এটাও একটা প্রবলেম সলভিং টুল। এবং আপনার এই জিনিসটা কি করলো, আপনার প্রবলেম সলভ করবো না, সলভ করলাম। যে আমি যদি বটম হ্যান্ড, ওয়েস্ট ব্যান্ড এবং নেক নিয়ে কাজ করে, সেখানে ব্যাকলগ যেটা ঠিক আছে, এমন হতে পারে আপনার অপারেটর আসলে একজনের সর্বোচ্চ করতে পারে, আপনার এফিসিয়েন্সি 90% দিলেও সর্বোচ্চ প্রোডাকশন করতে পারে সে কত, 1000 পিস। তাহলে আপনার আরো 200 পিস বাকি আছে না? আসলে তার পক্ষে সম্ভব না। আপনি পানি যখন ভরে দিচ্ছেন মোটা পানি দিয়ে, নিচের দিকে পাইপটা ছোট রাখেন, তা আপনার পানি যা দিচ্ছে তা আসে নাই কেন, এটা তো বলে লাভ নাই। তাহলে আপনি দেওয়ার সময় তারে 78 এফিসিয়েন্সি গার্মেন্টস দিচ্ছেন, 800 পিসে দিচ্ছেন, কিন্তু সে করতে পারে 600 পিস। সেটা ক্যাপাসিটি। অনেক সময় হ্যাঁ মেশিনের কারণে হতে পারে। তাহলে আপনি সেটা নিয়ে কাজ করলে আপনার প্রবলেমটা সলভ হচ্ছে। ওকে, জি এনি স্যার। আদার কোশ্চেন? থ্যাংক ইউ। দেখেন আজকে আমি ফর্মাল কিছু পড়াচ্ছি না, আপনাদের যেগুলো আগে করছেন, আর আমি বেসিক বিশ্বাস করি এই 7 QC টুলস যদি আপনারা না বলতে পারেন, তা আসলে এই যে কোয়ালিটি ম্যানেজমেন্ট ডিপ্লোমা কোর্স, এগুলো কোনো আসলে মাইনে নেই। ইভেন TQM টুলসটা যদি আপনারা বলতে না পারেন, ভাই কোর্স তো ডিপ্লোমা করছো কোয়ালিটি ম্যানেজমেন্টে, যেই বলো এই টেকনিক্যাল কমপ্লায়েন্স কিভাবে করতে হয়, তারপরে বলে যে 7 QC টুলস এর নাম বলো, বলতে পারলেন না, আপনি এক্সপ্লেনেশন বাদ দেন, আপনার DHO কি কেমনে হয় বলতে পারলেন না, তারপর OQL কি বলতে পারলেন না, আপনি একটা ইন্সপেকশন প্রসেস বলতে পারলেন না, তাহলে আপনার আসলে শিখছেনটা কি? আমি কথা বুঝাতে পারছি? জি স্যার। তো এই 7 QC টুলস আছে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট টুল। আরেকটা যেটা আছে, দুইটা ভাগে ভাগ করা হয়েছে TQM টুলস গুলিকে, একটা হচ্ছে 7 বেসিক QC টুল, আরেকটা হচ্ছে ম্যানেজমেন্ট টুলস। Management and planning tools. হ্যাঁ, এই ম্যানেজমেন্ট টুলস গুলি একটু ডিফারেন্ট আছে, এগুলিতে আমরা আসলে বেসিকটা পড়বো, আমরা মনে হয় একবার গিয়েছিলাম, এখানে আমরা ডিটেল করব না। যাই হোক, তারপরও এখানে
আর অ্যাডভান্স কোয়ালিটি ম্যানেজমেন্ট যেটা আছে সেখানে আমরা বেসিক্যালি এই জিনিসগুলি রেখেছি। আমি একটু স্ক্রিন শেয়ার দিই। আমি আসলে ঢুকছি 2 মিনিট আগে, আর 2 মিনিট পরে আরো বৃষ্টি হচ্ছিল প্রচুর। বললাম যে ক্লাসটা নিয়ে ফেলি, আসলে না নিতে না নিতে নিজেদের মধ্যে চর্বি জমে গেছে, তো আমার নিজের মধ্যে চর্বি জমে গেছে। আপনাদের তো জমছেই, আপনাদের তো চর্বি আমার চেয়ে ভালো জমছে। এই ঠিক এটা হচ্ছে যেমন নাকি প্রসেস ডিসিশন প্রোগ্রাম চার্ট, এগুলি ছোটস্থ করবেন। প্রথমে হচ্ছে অ্যাফিনিটি ডায়াগ্রাম। অ্যাফিনিটি ডায়াগ্রামটা একটু বুঝাই, সেটা হচ্ছে আপনারা কজ ইফেক্ট ডায়াগ্রাম যে করছেন, কজ ইফেক্ট ডায়াগ্রামে 40টা পর্যন্ত ওপিনিয়ন নেওয়া যায়। আপনি যখন এটা প্রবলেম সলভ করবেন 40টা পর্যন্ত ওপিনিয়ন নেওয়া যায়। এটা হচ্ছে অ্যাফিনিটি ডায়াগ্রাম। এরপরে গিয়ে এই সরি, এটা হচ্ছে কজ ইফেক্ট ডায়াগ্রাম। বাট ওপিনিয়ন যদি 40টার বেশি হয়, আর এখানে ম্যান মেশিন মেথড, মাদার নেচার এবং মেটেরিয়াল যে 5M থাকে, অ্যাফিনিটি ডায়াগ্রাম কিন্তু সেরকম থাকে না। অ্যাফিনিটি ডায়াগ্রামে আপনি ওপিনিয়ন নিতে পারবেন, নিয়ে আপনাকে কি করতে হবে, এগুলি এরিয়া বেস সাজাইতে হবে। সেটা ম্যাটেরিয়াল হতে পারে, ডেলিভারি হতে পারে, যেটা ওপিনিয়ন গুলি যেভাবে তার ভিত্তিতে করে একটা মাস্টার এরিয়া ধরতে হবে। ওই মাস্টার এরিয়ার ভিত্তিতে আপনাকে ডিসিশন গুলি নিতে হবে। ঠিক আছে, ওই পয়েন্ট গুলিকে এরপরে কজ ইফেক্ট ডায়াগ্রাম দিয়ে আপনি কি করবেন, সিমিলার করবেন না থাকে, যেটাকে ডিক ডাউন করে প্রবলেম সলভ করে। এটা হচ্ছে এফিনিটি ডায়াগ্রাম। ইন্টার রিলেশন ডায়াগ্রাম, ইন্টার রিলেশন ডায়াগ্রাম আছে, ম্যাট্রিক্স ডায়াগ্রাম আছে। ম্যাট্রিক্স ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা একটা কথা বলি, ম্যাট্রিক্স ডায়াগ্রাম আমরা মোস্টলি ইউটিলাইজ করি, ট্রি ডায়াগ্রাম আমরা কিছু ক্ষেত্রে ইউটিলাইজ করি। যেমন নাকি শিডিউল টুলস এর ক্ষেত্রে আমরা ট্রি ডায়াগ্রাম ইউজ করি, আবার প্রবলেমও সলভ করতে পারে। একটা হচ্ছে ম্যাট্রিক্স ডাটা অ্যানালাইসিস, আরেকটা হচ্ছে অ্যারো ডায়াগ্রাম, আরেকটা হচ্ছে প্রসেস ডিসিশন প্রোগ্রাম চার্ট। আমি জানি এই ধরনের নামগুলো আপনাদের জন্য একটু হজবরল হবে, কিন্তু আমি আগামী ক্লাসে 7 QC টুলস কি, কালকে 7 ম্যানেজমেন্ট টুলস কি, প্রত্যেক থেকে জিজ্ঞেস করি। এটার জন্য 10 থেকে 15 মিনিট থাকবে। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমি ক্লাস নেওয়ার আগে বলে ফেলতে হবে, পরে বলা যাবে। আমি কি ক্লিয়ার করতে পারছি? Yes, sir. এবং তার সাথে হিস্ট্রিটা, 7 ম্যানেজমেন্ট টুলস এর হিস্ট্রিটা কি, 7 বেসিক কিছু টুলস এর হিস্ট্রিটা কি, ক্লিয়ার? Yes, sir. ওকে, এবার আসেন আমরা একটা জিনিস শেখার চেষ্টা করি। আমরা যে বিভিন্ন ক্ষেত্রে প্রবলেম সলভ করি, আসলে এই প্রবলেম সলভিং টুলস গুলি কি কি? কেউ কি বলতে পারবে এই প্রবলেম সলভিং টুলস গুলি কি? দেখি কে কতটুকু বলতে পারে। আমি মনে হয় একজন একজন জিজ্ঞেস করলে ভালো হবে, কারণ আপনারা আমার মতো, আমি যখন স্টুডেন্ট ছিলাম, মানে শিক্ষক হওয়া তো সুবিধা, সবাই যারা তারা খুশ করে ধরা যায়, বুঝেন নাই? আমি যখন পিছনের দিকে এমন ভাবে বসতাম যাতে ধরতে না পারে আর কি। এখন আপনারাও দেখতেছেন মোস্টলি আমার মতো, ওই যে দড়ি না পারে ফান ধরে সুবমারি বইটাই সবাই ভিডিও অফ করে দিয়েছেন। ভাই আমি আমার চেহারা দেখে দিচ্ছি কিনা, আমার চেয়ে তো সুন্দর সুন্দর চেহারা আছে আপনাদের, এই যে বোরিং লাগে তো। তারপরেও ইয়া করেন, চেহারা দেখেন, এখানে একটু ফ্র্যাঙ্কলি হবেন, একটু ডিসকাস করেন, এখানে ভয়ের কিছু নাই তো। এটা হচ্ছে আপনি একটা ডিসকাশন দিয়ে যেটা শিখতে পারবেন, একটা ডিসকাশন করে যেটা শিখতে পারবেন, আপনি এই পিপিটি করে কতটুকু শিখতে পারবেন। পিপিটি করে বই আছে হাজার, আমার চেয়ে তো অনেক ভালো ভালো পিপিটি তো না, পিপিটিও আছে, অমুকও আছে। বেটার হচ্ছে যে আপনি কি করতে পারবেন, আপনার বেটার হচ্ছে রেসপন্স করেন, ডিসকাশনের ভিত্তিতে লার্নিংটা করিয়া, সেটা অনেক বেশি ভালো হবে, অনেক বেশি অ্যাপ্রিসিয়েটেড হবে। আমি কি কথাটা বুঝাইতে পারলাম নাকি পারলাম না? Yes, sir. Yes, sir. আমি বুঝাইতে পারে লাভ কি, আপনার তো মানে 90% কি করছেন, ভিডিও অফ করে রাখছেন। 90% আপনার ভিডিও অফ করে রাখছেন না, আর কথা কয় না। এখন Yes, কিন্তু sir. যারা ভিডিও অফ করে রাখছেন তাদের থেকে একজন একজনকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? হুম। কারেন্ট নাই স্যার আমার এখানে। ঠিক আছে স্যার। ভাই আপনার এখানে কারেন্ট না থাকলে আপনারা জিজ্ঞাসা না, যে কারেন্ট যাদের আছে সবার এখানে জিজ্ঞেস করুন। আচ্ছা, আর আমি স্যার ফ্যাক্টরিতে স্যার এখন এই জন্য অফ করে রাখছি।
ফ্যাক্টরিতে হলে তো সমস্যা নাই, অফ করে রাখতেন আর কি, ঠিক আছে, ফ্যাক্টরিতে যেহেতু একটু অফ করে রাখতে হয়, এটা লজিক্যাল। আচ্ছা, তাহলে জিজ্ঞেস করি ইয়ারে, আহ, দুলাল চন্দ্র রাও। স্যার হ্যাঁ বলেন। সেটা 5 হয়। না না, 5 হয়, আপনার কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা ছিল যে কি, আমাদের যে প্রবলেম সলভ করি তার মধ্যে অনেকগুলো টুলস এবং টেকনিক আছে, কিছু টুলস আছে, কিছু টেকনিক আছে, এগুলি কি কি আপনি কয়টা জানেন সেটাই বলবেন। না জানলে সিম্পলি বলে দিতে হবে যে আমি একটাও জানি না। আর যে জানবে না স্যার তার 200 টাকা করে ফাইন হবে, আমার বিকাশে পাঠিয়ে দিবেন। স্যার ফিশবোন ডায়াগ্রাম একটা, হুম, গুড। এরপরে তারপরে স্টাডিফিকেশন, হ্যাঁ, যেটা স্যার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থেকে একদম শেষ পর্যন্ত ইয়া করা। হুম, প্যারাটো আমি তো চার্টের আজকে মাধ্যমে। আরেকটা প্যারোটো চার্ট বলছি, হ্যাঁ। আমি তো 7 কিউ রুলস একটু বের বেড়াই করে বললাম। জি স্যার। তারপরে আপনাকে 5 ওয়ার কথা বলে নাই। জি স্যার। আপনি যদি রুট কজ করতে না পারেন, আপনি প্রবলেম সলভ করবেন কোথায়? আপনার ধানে একটা নলে দিয়ে পানি দিতেছেন, ভাই এত পানি দেন কিন্তু পানি ধানে যায় না, কেন যায় না? আপনাকে এটা ডিগ ডাউন করতে হবে। কিভাবে যাবে? সুন্দর করে নিয়ে আপনার প্রতিটা প্রসেসে গিয়ে ফার্স্ট টু লাস্ট যত জায়গায় ছিদ্র আছে এগুলো ঠিক করে দিবেন, দেখবেন যে পানি যাচ্ছে। এটাকে বলে ডিগ ডাউন। আর এই যে ফর্মাল সিস্টেমে 5 ওয়াই দিয়ে এই ডিগ ডাউনটা আমরা করি। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। সো মাসুদ হাসান বলেন, কি কি প্রবলেম সলভিং টুল আছে? সে তিনটা বলছে, তিনটা, একটা প্যারোটো চার্ট বলছে, একটা ফিশবোন ডায়াগ্রাম বলছে, আর একটা আমি বলছি 5 ওয়াই। স্যার হ্যাঁ ওই বলেন। চেকশিটটা মিস করছে স্যার, চেকশিট আছে, তারপর স্যার হিস্টোগ্রামটা বলতে পারি, তারপর স্যার ফ্লো চার্ট আছে, তারপরে কন্ট্রোল চার্ট আছে, এটাই হুম, বাদ দিছি। আরো বাদ গেছে তো, আমি তো 7টা বলছি, এখানে 9টা টুলস আছে। 7 কিউসি ওটা টুলস তিনটা বলা হয়, বেসিক্যালি এটা 9টা। প্যারোটো কি আমার বাদ গেছে? ও আচ্ছা, ও প্যারোটো বলছো তো। বলছে স্যার, প্যারাটা বলছে। আর আপনারা কিন্তু মিক্স আপ করে বলতেছেন। 7 কিউসি টুলস আসলে একসাথে ধরা হয়, এটা একটা প্রবলেম সলভিং টুল। জি সেভেন স্যার। কিউসি টুলস একটা প্রবলেম সলভ বুঝে, 7 ম্যানেজমেন্ট টুলস একটা প্রবলেম সলভিং টুল। আমার কোশ্চেনটা ভেরি স্পেসিফিক, আপনি ওই 7 কে ভাগ করে 7টা বলার দরকার নেই। এই 7 বেসিক কিউসি টুলস যা আছে সবে প্রবলেম সলভ করতে পারে। আমরা একটা একটা শর্টকাট ডিসকাস করলাম। কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে সমস্যা হচ্ছে? না স্যার। একইভাবে 7 ম্যানেজমেন্ট টুলস এরও প্রবলেম সলভ করে। হুম, সেখানে আমরা শুধু অ্যাফিনিটি ডায়াগ্রামটা বলছি, বাকিগুলো একটা একটা আমরা করবো পরের ক্লাসগুলিতে। এটাই মনে হয় বাকি আছে 7 ম্যানেজমেন্ট টুলস এর। আমি মনে হয় ইয়াগুলি করা যায় না, কালকে ওইটাই ধরবো। 7 ম্যানেজমেন্ট টুলস গুলি কি, কোনটা কি, একটু এক্সাম্পল সহ আমরা বুঝার চেষ্টা করবো, শেখার চেষ্টা করবো। এখন কোশ্চেনটা হচ্ছে প্রবলেম সলভিং টুলস গুলি কি কি, আরো টুলস এবং টেকনিক। আমরা 5 ওয়াই দিলাম, ঠিক আছে, এটা যেহেতু 7 কিউসি বা ম্যানেজমেন্ট টুলস এর, কিন্তু 7 কিউসি টুলস একটা, 7 ম্যানেজমেন্ট টুলস একটা, তাইলে কয়টা বললাম আমরা? এখন কয়টা পাইলাম? 14টা স্যার। দুইটা স্যার। 3টা। 7 7 কিউসি টুলস একটা, 7 ম্যানেজমেন্ট টুলস একটা, 2টা। ফাইভ দুইটা ওয়াই সাথে একটা, 5 কয়টা? তিনটা 3টা। তিনটা। হ্যাঁ, এর মধ্যে আরো 7টা জিনিস আছে যেগুলো প্রবলেম সলভ করতে পারে, আমরা তো ডিনাই করতেছি না, একসাথে বলবো। আচ্ছা, এবার আসেন বিপুল বড়ুয়া বলেন, আরএনজি সেক্টরের বিপুল বড়ুয়া। জি স্যার, এটার সাথে অরূপ রিলেটেড হচ্ছে অরূপ FMEA। রেজাউল, ওরা কেউ জয়েন করে নাই? অরূপ রেজাউল, ওরা কেউ জয়েন করে নাই আজকে? তাই ইন্সপেকশন চলতেছে স্যার। আচ্ছা, হ্যাঁ, বিপুল বড়ুয়া বলেন, কি কি প্রবলেম সলভিং এগুলোর টুল সাথে সম্পর্কে আমরা জানি? অ্যাড করা যায় হচ্ছে FMEA। হুম, আরগুলো তো মোটামুটি সবগুলাই আসছে, 7 কিউসি টুলস এর ভিতরে আছে প্যারাটো চার্ট। হুম, 7 কিউসি টু 7 ম্যানেজমেন্ট ফালাই রাখেন, ভিতরে যেটা যেটা আছে এটা স্যার আর না, যাবো না। তার সাথে হচ্ছে 5 ওয়াই, FMEA। তাইলে কলো 3টা। আরেকটা হচ্ছে কি এফএমই, এটা তো এফএমই মানে কি? FMEA, এফএমই মানে কি? ফেইলার ফেইলিউর মোড মোড অ্যানালাইসিস। অ্যানালাইসিস।
হ্যাঁ, কালকে এই যেটা ফেলিওর মুড এটা ইফেক্ট নিয়ে অ্যানালাইসিস অ্যানালাইসিস করা এটাও করাবো। জি ফেলিওর মুড অ্যানালাইসিস যে কিভাবে আপনার প্রবলেম সলভ করতে পারে, কিভাবে আপনার এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা টুলস। বিশেষ করে আপনার যখন রিস্ক অ্যাসেসমেন্ট মিটিং এ আমরা অনেকগুলো রিস্ক আইডেন্টিফাই করি, বলি যে এখানে ম্যানেজমেন্ট প্রফেশনাল এক্সপার্ট নাই, তারপরে বলি হচ্ছে এখানে মেশিন নাই, তারপরে বলি হচ্ছে এখানে ই নাই, ফেব্রিক রিল্যাক্সেশন নাই। তারপরে অনেক সময় বলি যে অনেকগুলি আমরা ফেব্রিক ডিফেক্ট বেশি পাওয়া যায়। এই যে আমরা এই যে বলি রিস্ক অ্যাসেসমেন্ট মিটিং এ কিসের ভিত্তিতে বলে, প্রিভিয়াস ডাটা থেকে বলে। আপনার কাজ হচ্ছে ফেব্রিক ডিফেক্ট কিভাবে কমাবেন, মেশিন মেনটেন্যান্স কিভাবে সেট করবেন, তারপরে যে আপনার যে ক্যাটাগরি মেশিন শর্টেজ আছে বা অটোমেশন নাই সেটা আপনি কিভাবে সেট করবেন, এই ধরনের জিনিস করে একটা লিস্ট করে আপনার ওই জনের স্পেসিফিক স্টেপ নিয়ে এটাকে ফিক্স করা যায়। তো ফেলিওর মুড অ্যানালাইসিস মারাত্মক একটা আপনার কি কাজ করে। আর স্যার ব্রেন PLD এ স্টর্মিং কি আসবে এটা এখানে? কাজ করে। স্যার ব্রেন স্টর্মিং কি আসবে? ব্রেন স্টর্মিং, প্রবলেম সলভিং, ব্রেন স্টর্মিং তারা হচ্ছে সমস্যা। ব্রেন স্টর্ম আপনার প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা প্রবলেম সলভিং এর টুলসে ব্রেন স্টর্ম করতে হয়। ব্রেন স্টর্ম আপনি যে কজ ইফেক্ট ডায়াগ্রাম করতে চান সেখানে ব্রেন স্টর্ম কাকে বলে? আপনি যে ইন্ডিভিজুয়াল স্টিকি নোটস একটা একটা ওপিনিয়ন দিচ্ছেন সেটাকে কি ব্রেন স্টর্মিং বলে। সেটাকে কি বলে? ব্রেন স্টর্ম। ব্রেন স্টর্ম। আপনাকে বলা হয়েছে ভাই আমরা ব্রোকেন স্টিচের প্রবলেম সলভ করছি। প্রবলেম সলভিং এর একটা পার্ট হচ্ছে ব্রেন স্টর্মিং। আর প্রবলেম সলভিং এর বেসিক্যালি অনেকগুলো স্টেপ আছে, অনেকগুলো ফেসিলিটেটর নিয়ম, টিম অ্যালাইন করা, এভাবে করে যে প্রবলেম সেটাকে ডিসকাস করা, তারপরে সেখানে ইনিশিয়াল রুট কজ অ্যানালাইসিস করা, ইমিডিয়েট অ্যাকশন নেওয়া, তারপর হচ্ছে ভেরিফাই করা, তারপরে হচ্ছে আবার ভেরিফাই মনিটরিং করা, এরপরে হচ্ছে ফাইনাল হচ্ছে কন্ট্রোল করা বা অ্যাপ্রিসিয়েট করা রেজাল্ট দেখে। এটা হচ্ছে প্রবলেম সলভিং মূল স্টেপ। সেইখানে যাই একটা স্টেপ প্রবলেম সলভিং এর একটা স্টেপের মধ্যে কি আছে, রুট কজ অ্যানালাইসিস করা আছে না? এই রুট কজ অ্যানালাইসিস করতে গিয়ে আপনি কি করেন, ব্রেন স্টর্মিং করেন। কিভাবে? কজ ইফেক্ট ডায়াগ্রামের মাধ্যমে করতে পারেন, সোয়াট অ্যানালাইসিস এর মাধ্যমে করতে পারেন, তারপরে ডিমেক এর মাধ্যমে করতে পারেন, পিডিসি এর মাধ্যমে করতে পারেন। আপনি কিভাবে করেন? ওপিনিয়ন নেন, অ্যাফিনিটি ডায়াগ্রামের মাধ্যমে করতে পারেন। তারপরে সবচেয়ে বেশি ইন্টারেস্ট সলিড হচ্ছে কজ ইফেক্ট ডায়াগ্রাম, বা আরো কোয়ালিটি কন্ট্রোল সার্কেল, আরো অনেক কিছু আছে। আমরা কজ ইফেক্ট ডায়াগ্রামে যাই। কজ ইফেক্ট ডায়াগ্রামে আপনাকে ফেসিলিটেটর বলে আমাদের ব্রোকেন স্ট্রেস বেশি হচ্ছে, এটাকে কমাইতে হবে। তোমার কি মনে হয় কি কারণে এই ব্রোকেন স্ট্রেসটা হয়? তুমি একটা কারণ লিখবা। কয়টা কারণ? একটা কারণ। এই একটা কারণটাই হচ্ছে আপনি কি ব্রেনে চিন্তা করে বলছেন না, এই চিন্তা করা বলার নাম হচ্ছে ব্রেন স্টর্মিং। আমি কি বুঝতে পারছি? তাইলে এই ক্লিয়ার স্যার, রাজীব আমি কি বুঝতে পারছি? ক্লিয়ার স্যার, আমি একদম ক্লিয়ার। ব্রেন স্টর্মিং হচ্ছে প্রবলেম সলভিং এর একটা ছোট্ট পার্ট। রুট কজ অ্যানালাইসিস করাও প্রবলেম সলভিং এর একটা পার্ট। প্রবলেম সলভ করতে হলে কি আমরা স্টার্ট থেকে ফিনিশ পর্যন্ত দিতে হবে না? যে কোনো একটা প্রবলেম সলভিং করতে গেলে একটা নির্দিষ্ট টাইম লাগে, টাইম দিতে হবে না? সেখানে ব্রেন স্টর্মিং এর জন্য একটা সময় লাগে। আপনার যদি 30 দিন লাগে, আপনার ব্রেন স্টর্মিং এর জন্য 2 দিন রাখতেই পারে। আমার কথাটা বুঝে গেছে? বুঝছি আতিকুল আজম রাসেল, দেখি বলেন প্রবলেম সলভিং এর টুলস গুলি আমরা অনেক পাইছি। 7 কিউসি টুলস পাইছি, 7 ম্যানেজমেন্ট টুলস পাইছি, 5 ওয়াই পাইছি, আর কি আছে? আজম আতিকুল আজম রাসেল, ও তো আগে খুব অ্যাক্টিভ ছিল, আজকে কি হয়েছে? আজকে একটু দুর্বল হয়ে গেছে মনে হয়। ওকে অফিস করে নাকি আতিকুল আজম রাসেল? আচ্ছা, এনিওয়ে ও মনে হয় আসলে নাই। হ্যাঁ, যাই হোক, আপনারা আরেকটু ইয়া করেন, আমি একটু দেখানোর চেষ্টা করি। স্যার হ্যাঁ, স্যার প্রবলেম সলভিং করতে গেলে আরেকটা হইতে পারে স্যার। বলেন। স্যার সেটাও স্যার হইতে পারে স্যার, ট্রেনিং মানে অ্যাওয়ারনেস ট্রেনিং দিয়ে, এমনকি ট্রেনিং এর উপর ফিডব্যাক নিয়েও আমাদের
তো অনেক কিছু স্যার প্রবলেম সলভিং করা যায়। ফিডব্যাকও তো একটা ব্রেন স্টর্ম। ব্রেন হ্যাঁ, স্টর্ম আমরা কিন্তু মানে প্রবলেম সলভিং এওয়ারনেস এর কথা বলছি। এওয়ারনেস ট্রেনিং প্রত্যেকটা এই ক্ষেত্রে একটা ফিডব্যাক যেটা আছে, ফিডব্যাক জি যেটা আছে সেটা হচ্ছে আপনার একটা নির্দিষ্ট ফিডব্যাকটা কিসের ভিত্তিতে নিবেন। এই যে আপনি ডিসকাশন পয়েন্ট নিতেছেন, কজ ইফেক্ট ডায়াগ্রাম আপনি এফিনিটির মাধ্যমে নিচ্ছেন একটা হ্যাঁ সিস্টেমের মধ্যে, আপনার কোয়ালিটি কন্ট্রোল সার্কেলে প্রত্যেকের মধ্যে একটা ডিফাইন স্টেপ আছে, আমি ওইটাই বলেছি। বাট ফিডব্যাক বলে কোন একটা নির্দিষ্ট জিনিস কিউসি টুলস, প্রবলেম সলভিং টুলস বা টেকনিক এর মধ্যে নেই। এই যে আপনি ডিসকাশনের ওপিনিয়ন নিচ্ছেন, এটাই তো ফিডব্যাক। আর কোয়ালিটি কন্ট্রোল সার্কেলে এক্সপ্লেন করতে হয়, আমি যে ওপিনিয়ন দিলাম হ্যাঁ সেটা কোয়ালিটি কন্ট্রোল সার্কেল এবং ফিশবোনের মধ্যে পার্থক্য হচ্ছে আমি বলছি যে ওয়াশরুম ঠিক নাই, আরেকজন বলতেছে যে আমাদের আসলে মনিটরিং ঠিক নাই। এই যে বলতেছে এটার সাথে সে তো বন্ধন করে এখানে একটা ডিসকাশনের সুযোগ থাকে কোথায়, কোয়ালিটি কন্ট্রোল সার্কেলে। অন্যগুলোতে কিন্তু সুযোগ নাই, যে যেটা বলছে সেটা নিয়ে আপনাকে অ্যানালাইসিস দিতে হবে, ডিগ ডাউন করতে হবে। কোয়ালিটি কন্ট্রোল সার্কেলের সুযোগ আছে কি, প্রথম ওপিনিয়ন দিবে, দ্বিতীয়বার যার পক্ষে সে যুক্তি দিবে, তৃতীয়বার দেখা যাচ্ছে কি চিন্তা করতেছে তুষার যা বলছে, আজম যা বলছে আমি এটার সাথে একমত, আমার নিজেরটা বাদ। যে কোয়ালিটি কন্ট্রোল সার্কেল দ্বিতীয় স্টেজে দেখা যাচ্ছে 40টা ওপিনিয়ন থেকে 15টা ওপিনিয়ন নিয়ে আসে। এই 15টা ওপিনিয়ন থেকে এবার ভোটিং হয়, যে 15টা নিয়ে তো কাজ করতে পারবেন না, আপনি কাজ করতে পারবেন 3টা 4টা বা ম্যাক্সিমাম 5টা। যে 5টা নিয়ে কাজ করে 15টা ওপিনিয়ন থেকে ভোটিং হয়। জি স্যার। এই ভোটিংটাও কিন্তু ব্রেন স্ট্রোম। ভোট কাকে দিবেন চিন্তা ভাবনা করে দিতে হয়, জি কোনগুলি স্যার। আপনার জন্য প্রায়োরিটি সিলেক্ট করে দেওয়া হয়, ওইখান থেকে 5টা সিলেক্ট করে। হ্যাঁ, এইটাই, এই সিলেক্টেড ওয়েটাকে অনেকে ফিডব্যাক বলতে পারে। জি স্যার এটা। আচ্ছা, প্রথমে প্রবলেম সলভ করতে হলে আমাদেরকে বুঝতে হবে আসলে প্রবলেমটা কি। প্রবলেম মানে কি, রোড ব্লক। জি স্যার। আমি যখন কোনো কাজ করি সেখানে কোনো বাধা সৃষ্টি করলে সেটাকে আমরা রোড ব্লক করি। আমি জি যদি স্যার। রাস্তা দিয়ে হাঁটি, আমার রোড ব্লক কি, কাদা। জি স্যার। আমি যদি কোনো একটা জায়গায় যাই, গাড়ি না পাওয়াটা আমার রোড ব্লক। আমার কোনো জায়গায় গেলে আমার রাস্তা এই পথের কাদায় কাপড় চোপড় নষ্ট হয়ে যাওয়া, সেটা রোড ব্লক। রোড ব্লক মানে রাস্তা ব্লক না কিন্তু। জি স্যার। আপনার যে কাজ করবেন সে কাজে কোনো বাধা আসলে সেটাকে রোড ব্লক করে, এবং আমরা প্রবলেম বলতে ওটাকে বুঝি। আপনার প্রোডাকশন 76% এফিসিয়েন্ট, 7 লাইন করেছে আর 3 লাইন করতে পারে নাই, যারা করতে পারে না এরাই হচ্ছে রোড ব্লক। আমি কি বুঝাইতে পারছি ভাই? জি স্যার। সো প্রবলেম কিন্তু একটা জিনিস হচ্ছে, আপনি প্রবলেমে না পড়লে কিন্তু আপনার সলিউশন শিখবেন। দুনিয়াতে যত রতি মহারথী আছে তারা কি ফেল বেশি হচ্ছে না সাকসেস বেশি হচ্ছে? ফেল বেশি। ফেল বেশি সবাই হচ্ছে। রাহুল দ্রাবিড় বলছে আমার 495টা, আমি এক্সাক্ট মনে নাই, 495 ইনিংস আছে, তার মধ্যে আমি 50 পাস করছি মাত্র 51টা বা 52টা, তা বাকি নাই, বাকিগুলোতে আমি তো আসলে সাকসেসফুল না। তো এখানে হচ্ছে সবারই ফেলিওর আছে, এবং আপনি প্রত্যেকটা ফেলে যদি একটা লার্নিং আপনি যদি শিখতে পারেন, তাহলে আপনার আস্তে ধীরে করে আপনার সফলতার রেটটা বাড়বে। যেমন নাকি নেলসন ম্যান্ডেলা বলছে, ডোন্ট জাজ মি বাই মাই সাকসেস, জাজ মি বাই হাউ মেনি টাইমস আই ফেল ডাউন এন্ড গট ব্যাক আপ। এই নেলসন ম্যান্ডেলা তো অনেক 19 বছর জেলে ছিল, তো জেলের টাকাটা আপনি ফেলিওর ধরতে পারেন। নেলসন ম্যান্ডেলার মতো আরো অনেক মানুষ আছে যারা জেলে সারা জীবন পচে মরছে। নেলসন ম্যান্ডেলা হচ্ছে কথা বাইরে আসছে, সে কথা বলতে পারছে, ঠিক আছে। এই জিনিসটার জন্য আজকে নেলসন ম্যান্ডেলা হতে পারছে। সবাই 19 বছর জেলে থাকলে তার নেলসন ম্যান্ডেলা হবে না, তাই না? সো অল প্রবলেমস আর অপরচুনিটিস ফর ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন। আমাদের যদি ক্রিয়েটিভিটি থাকে তাহলে বেসিক্যালি সেটা, এপিজে আবুল কালাম বলছে প্রবলেমস হচ্ছে বেসিক্যালি, একজনে বলছে টিচার, আরেকজনে বলছে অপরচুনিটি। সো ডোন্ট ফাইন্ড ফল, ডোন্ট ফাইন্ড ফল, ফাইন্ড এ রিমেডি। রিমেডি মানে কি, কিভাবে ঠিক করতে হয়। এনিবডি ক্যান কমপ্লেন, যে কেউ কমপ্লেন করতে পারে, যে কেউ কমপ্লেন করতে পারে, আপনার কাজ হচ্ছে বেসিক্যালি সলভ করা। তা আমরা এখন একটু প্রবলেম সলভিং এর বেসিক্যালি প্রবলেম থিঙ্কিং সলিউশন, প্রবলেম যদি থাকে সেটাকে আমরা থিঙ্ক করব, সলিউশন নিব। তো আজকে একটু প্রবলেম সলভিং আমাদের, আপনার একটা রুমে আটকে রাখছে, সাথে একটা হাতুড়ি দিতে, আপনার কাছে কোনো সমস্যা মনে হবে? 10 জানা লোহার গ্রিল সুদ্ধা ভাঙ্গি ফেলবে না, কিন্তু আপনারে যদি হাতুড়িও দেয়, হাত দুইটা পিছনে পিছমোড়া বলে বাইন্ধা দেয়, আপনার যতক্ষণ পর্যন্ত খুলতে না পারেন ততক্ষণ তো হাতুড়ি বিল নাই, বেল আছে।
তো এটাকে আপনাকে এই জন্য মানুষ কি করে হাত পেতে দিয়ে আস্তে 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 করে টেকনিক্যালি খোলার চেষ্টা করে, এরপর আপনার রুম থেকে বেরিয়ে হাত পেতে যখন আছে আপনার টেনশন এটাই। তো আমরা এখন একটু চেষ্টা করি যে খুব শর্টকাটে প্রবলেম সলভিং টুল 7 টুলস আছে। লিন সিক্স সিগমা, যেটাকে আমরা ডিমেক বলি। ডিমেক হচ্ছে এমন একটা টুল, লিন সিক্স সিগমা যে কোনো প্রজেক্ট টুলস হিসেবে এটা ব্যবহৃত হয়। ডিমেকটা কি প্রজেক্ট টুল হিসেবে ব্যবহৃত হয়। এই ডিমেকটার মাধ্যমে লিন সিক্স সিগমা, আমরা লিন সিক্স সিগমা, লিন এবং সিক্স সিগমা দুইটা দুই জিনিস। লিনের কাজ হচ্ছে চিকন করা। লিনের কাজ কি চিকন করা। এক্সাম্পল চিকন মানে কি সাফাইয়া চিকন করা নো। আগে আপনি যদি 20 বছর আগে যান, এখন একটা টি শার্ট যদি আমরা 200 পিস করি, 200 পিস করে 40 মেশিন দিয়ে, একটা সময় 200 মেশিন দিয়ে 200, এখন আমরা 40 মেশিন যদি 2 পিস করি, একসময় 200 মেশিন দিয়ে এই 200 পিস করি। তাহলে আপনি কি করলেন, শুরু করলেন কোথায়? সেটা থেকে অটোমেশন বিভিন্ন চেঞ্জের কারণে প্রত্যেক মেশিনে একসময় হেল্পার থাকতো। আমরা যখন ইন্ডাস্ট্রিতে ঢুকছি 2008-7-এর দিকে, তখন কিন্তু প্রত্যেকটা মেশিনে হেল্পার থাকতো এবং কিছু মেশিনে কাঞ্জায় টাঞ্জায় এগুলিতে 2 জন করে হেল্পার থাকতো। অপারেটর যদি 30 জন থাকতো, হেল্পার থাকতো 34 জন। বাট এখন কি, এখন প্রত্যেকটা ফ্যাক্টরিতে হচ্ছে আপনার 40 জন অপারেটর থাকলে সেখানে 6 জন বা হেল্পার থাকে, 6 জন হেল্পার থাকে, তারা সুতা সুতা কেটে দেয়। তো এই যে শুরু, তাহলে 200 থেকে যে আমরা 40 জন আসলাম, এটা একটা শুরু না? প্রোডাক্টিভিটি আগেও কত হইতো? 200 হইতো, এখনো 200 হয়। এটাই হচ্ছে লিন। লিন হচ্ছে, লিনের মূল কনসেপ্ট হচ্ছে ওয়েস্ট রিডাকশন করা। কি করা? ওয়েস্ট রিডাকশন করা। যে কাজগুলো ভ্যালু এড করে না সেগুলি বাদ দেওয়া। ঠিক আছে? এই লিনের ক্ষেত্রে একটা ডেফিনেশন হচ্ছে যখন আকৃতি চেঞ্জ হবে, আকৃতি ফরমেশন চেঞ্জ হবে, তাহলে সেটাকে কি করা যাবে? ভ্যালু এডিং অ্যাক্টিভিটির সাথে কনসিডার করা যাবে। আকৃতি চেঞ্জ না হলে সেটা করা যাবে না। তাই সেক্ষেত্রে স্প্রেডিং, রিল্যাক্সেশন, এগুলো যে আকৃতি চেঞ্জ করে না, করে কি প্রেসিং, এগুলিও কিন্তু নন ভ্যালুয়েটেড কাজ। এগুলি কি কাজ? নন ভ্যালুয়েটেড কাজ। লিনের দৃষ্টিতে এগুলো ওয়েস্ট। কিন্তু যখন কাস্টমার বলছে ভাই আমার তো রিকোয়ারমেন্ট দিয়ে দিচ্ছে, আমার তো এটা প্রেস হতে হবে, ক্লিন হতে হবে, আমার সুতা থাকা চলবে না, আমার ওই রকম করতে হবে, তখন সেটাকে কি করতে হয়? নেসেসারি বা নন ভ্যালু এডিং ট্রান্সফার করে নাই, তারপরে সেটাকে সুন্দর করে দিতে হবে নিজের সাথে, নাহলে কাস্টমার এগুলো কিনবে না। আর সিক্সিং হচ্ছে ডিফেক্ট রিডাকশন করা। কি করা? ডিফেক্ট রিডাকশন করা। তো ডিফেক্ট রিডাকশন, তো একটা সময় দেখা যাচ্ছে আপনার লিনের জন্য মানুষ কমাইতে কমাইতে কাজের কাম রাখে না। সিক্স সিগমালা কি করছে? ডিফেক্ট রিডাকশন করতে গিয়ে দেখে যে আরো বেশি মানুষ দিচ্ছে, সব মানুষ দিয়ে হচ্ছে না। এরপরে যখন ফিলোসফাররা কি বলে, দুইটা কনসেপ্ট বলে যে এভাবে হবে না। একটা বলতেছে মানুষ কমাও, আরেকটা বলতেছে মানুষ দাও। তাহলে লেটস কম্বাইন, যেখানে যে পরিমাণ নন ভ্যালুয়েটিং আছে, যেটা লাগবে কাস্টমার আগে, লিনওয়ালা বলতেছে আয়রনের যেহেতু ট্রান্সফর্ম হয় না ভাই, আমি আয়রন করাবো না। ঠিক আছে, আমি রিল্যাক্স করাবো না, আমি স্প্রেডিং করাবো না। স্প্রেডিং না করে কাটিং করা যাবে? যাবে না। তো ওই জিনিসগুলো থেকে চিন্তা ভাবনা করে তারা দুইটা টিমকে কম্বাইন করে লিন সিক্স সিগমা করেছে। আমি কি ক্লিয়ার করতে পারছি? লিন এবং সিগমা দুইটা ডিফারেন্ট কনসেপ্ট, এখন লিন সিক্স সিগমা এক কনসেপ্ট। তারপরে হচ্ছে পিডিসিএস সাইকেল। এই যে প্ল্যান, ডু, চেক, এক, আমরা জীবনে যাই করি, প্রতিদিন সকালে অফিসে যাই আবার রাত্রে বাসায় আসি, প্রত্যেকটা হচ্ছে এজ এ পার্ট অফ পিডিসি। আর আমরা জীবনের প্রত্যেকটা জিনিস কত অংশ প্ল্যান করে জানেন? কেউ বলতে পারবেন? আমাদের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে প্ল্যান, এবং প্ল্যান অলমোস্ট আমরা 60% প্ল্যানই করি। দেখেন আপনার জন্মের পর হইতে স্কুলে যাওয়া পর্যন্ত আপনি 22 বছর, 23 বছর, 24 বছর পর্যন্ত খালি প্ল্যানই করছেন। এই যে আপনি কি প্ল্যানই করছেন, কিন্তু আপনি মাস্টার্স পাস করার পর একটা চাকরি পাবেন, এই মাস্টার্স পর্যন্ত আপনাকে প্ল্যান। যখন এক্সিকিউট করতে চাবেন সেখানেও আরো ব্যাপার আছে, ডু আছে, চেক আছে, অ্যাক্ট আছে। তো এরপরে 5 ডিজাইন ফর সিক্স সিগমা আছে। তারপরে হচ্ছে 7 ম্যানেজমেন্ট টুলস, আমরা যেগুলো বললাম। ক্যাপা, আমরা সবাই জানি ক্যাপ। এই ক্যাপা হচ্ছে প্রবলেম সলভিং টুল। এই ক্যাপা নিয়ে কিন্তু আপনারা বায়ারে প্রতিদিন কি দেন, কি বলে এটাকে, ক্যাপ দেন। এরপরে আপনারা কেউ এটা বলতে পারেন না। তারপরে এই ডিসিপ্লিন বা A3 টেকনিক। A3 প্রবলেম সলভিং টেকনিকটা বেসিক্যালি একটা পেপার সাইজ থেকে এটা ক্রিয়েট করা হচ্ছে। পেপার সাইজ মানে 16-11 একটা পেপার সাইজে আপনার টোটাল স্টেপ গুলি, A3 প্রবলেম সলভিং স্টেপ গুলি লিখে দিবেন, নোট পোস্ট করবেন, অ্যাকশন প্ল্যান দিবেন, ভেরিফাই করবেন,
প্রত্যেকটা জিনিস ওই পেপারে থাকবে ডিসপ্লে এজ এ ভিজুয়াল ম্যানেজমেন্টের পার্ট হিসেবে। তাহলে এটাকে A3 ডিসিপ্লিন, A3 প্রবলেম সলভিং টেকনিক বলা হয়। এরপর হচ্ছে ভোটিং বা মাল্টি ভোটিং, একজনে একাধিক ভোট দিতে পারে। সেক্ষেত্রে আপনার যেটা প্রায়োরিটি আগে সেটাকে আগে রাখবেন, আর যেটা প্রায়োরিটি পরে সেটাকে পরে রাখবেন। এরপর হচ্ছে নমিনাল গ্রুপ টেকনিক। এটাও হচ্ছে একটা জিনিস, ডাটা কালেকশন করে রবিং গ্রাউন্ড পদ্ধতিতে শেয়ারিং করে র্যাঙ্কিং করে, গ্রুপ ডিসকাশন করে তারপরে ফাইনাল ভোটিং বা মাল্টি ভোটিং নিয়ে ডিসিশন নেওয়া, আমরা এই কাজটা করব। তারপরে হচ্ছে FMEA আছে, এফিনিটি ডায়াগ্রাম আর আলাদা করে দেওয়া দরকার ছিল না, তারপরে দেওয়া হচ্ছে। এগুলো বেসিক্যালি হাইয়েস্ট প্রায়োরিটি থেকে। এই যে ভিজুয়াল ম্যানেজমেন্ট হচ্ছে ট্রাফিক লাইট সিস্টেম আছে আমাদের, এগুলো হচ্ছে। তারপরে লাইনের ড্যাশবোর্ডে আমাদের এখানে KPI, DHU, প্রোডাক্টিভিটি, এফিসিয়েন্সি লেখা থাকে, অল দ্য পার্ট অফ দ্য ভিজুয়াল ডিজাইন। এবং যাদের যাদের এখন ইলেকট্রনিক ভাবে বা ERP তে ডাটা অটোমেশনের পার্ট হিসেবে ERP তে ডাটা ইনকর্পোরেটেড ডিসপ্লে করে, ওই ডিসপ্লে পুরোটাই ভিজুয়াল ম্যানেজমেন্ট। এর হচ্ছে কোয়ালিটি, এরপর হচ্ছে গ্যাম্বা গো সি অ্যান্ড সলভ। যে কোনো অডিটে, ভিজিটিং এ আপনাকে কোনো একটা প্রবলেম সলভ করতে হলে আপনাকে অবশ্যই ওই প্লেসে যেতে হবে। উইথাউট গোয়িং দে ইউ ক্যান সলভ দ্য প্রবলেম। তারপর হচ্ছে সোয়াট অ্যানালাইসিস। তো এগুলি হচ্ছে বেসিক্যালি প্রবলেম সলভিং টুলস। আজকে এইটুকুই রাখবো। আমি এই পিপিটিটা একটু শেয়ার করব, আপনারা একটু পড়ার চেষ্টা করেন। বিভিন্ন জায়গায় প্ল্যান চেক আমি আরো ডিটেলস পরে পড়াবো। আজকে এটুকু রাখতেছি। ক্লাস কালকেও থাকবে, পরশুদিন হবে কিনা আমি কালকে জানাই দিই। ক্লিয়ার? আজকে আর না করাই, 10টা 40 পর্যন্ত হয়ে গেছে, আজকে এটুকুতে রাখি। তো আপনারা একটু ভিডিও অন করার চেষ্টা করবেন, নাহলে আমার এতিম এতিম লাগে, অসহায় অসহায় লাগে যে আমি মনে কোন রুমের মধ্যে বন্ধ আছে, এখানে একা কেউ মারে তারা লাই কিনা। আপনারা থাকলে একটু সাহস টাহস পাই। বুঝতে পারছি? জি স্যার। স্যার জি বুঝতে স্যার। পারছি। সরি স্যার, আমি রাস্তায় ছিলাম তো এই জন্য তখন কথা বলতে পারি না স্যার। আচ্ছা, এনিওয়ে কোনো সমস্যা নাই। কালকে বাকি যারা আছে তাদেরকে একটু খবর দিবেন। আজকে এর জন্য রিপিটেড করলাম, কালকে থেকে নতুন পড়া হবে। আমরা 7 ম্যানেজমেন্ট রুলস বা প্রবলেম সলভিং, যে PDCA, DMAC একটু পড়াশোনার চেষ্টা করব, খুবই ইম্পর্টেন্ট। এগুলো খুবই ইম্পর্টেন্ট পার্ট। আর বেসিক্যালি একটা জিনিস হচ্ছে, একটা বেসিক কনসেপ্ট থাকলে আপনি সেটাকে অনেক দূর নিয়ে যেতে পারেন। আর যদি আপনার কোনো কনসেপ্টই না থাকেন, এখন আপনাদের ওয়েটা হচ্ছে অনেক ক্ষেত্রে আপনি শুনেই নেয়নি, এটা কিন্তু প্রবলেম। আমি একটা জিনিস বলবো, 7 PC রুলস আপনাদের কোনো সমস্যা থাকলে কোশ্চেন গুলো কালকের মধ্যে আমাকে রেডি করেন, আর সিলেবাসটা রিভিউ করে আমাকে আজকের মধ্যে একটা ফিডব্যাক দেন। ওকে স্যার। আজকে বা কালকের মধ্যে একটা ফিডব্যাক দেন হোয়াটসঅ্যাপে, আমার ওয়ান টু ওয়ান যেটা আমি পড়াই নাই সেটা করবো, আর আপনাদের কোনো গ্যাপ আছে কিনা, কোনটা বাদ গেছে। ঠিক আছে? ওকে স্যার, ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে স্যার, থ্যাংক আসসালামু ইউ স্যার। আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। I'm gonna meet you.